কোনো মতে রাস্তায় উঠে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। উজ্জ্বল তাকে ছোটবেলা থেকেই আদর যত্ন করে। তাদের দুই পরিবারের আকাশ পাতাল ঝগড়া বিভাদের মাঝে রুমুর প্রতি উজ্জ্বলের আন্তরিকতা ছিল অন্যরকম, কিন্তু এই ব্যাটার মনে যে এতটা ছিল তা মোটেও আন্দাজ করেনি সে। পরের দিন সকালে রুমুর ঘুম ভাঙতেই দেখতে পেল তার মাথার কাছে একটি প্যাকেট। কক্ষে সে একাই থাকে। এই প্যাকেট হঠাৎ তাকে কে দিল? আজ তো তার জন্মদিন নয় যে কেউ উপহার দিয়ে যাবে। হাতের প্যাকেটটি উল্টে পাল্টে দেখতে এমন সময় কক্ষে আসে তার বড় ভাবি অনিকা। রুমুর প্যাকেটের দিকে তাকিয়ে বলে, সুরাইয়া এসে তোকে এটা দিতে বলল, আমাকে খুলতে বারণ করেছে, তোর জন্য নাকি স্পেশাল গিফট। আচমকা মুখটা খুশিতে ভরে গেল রুমুর। সুরাইয়ার মাধ্যমে তার প্রেমিক মাহমুদ ছাড়া আর তো কেউ উপহার পাঠায় না। তবে কি মাহমুদ পাঠিয়েছে? আনন্দে পুলকিত হয়ে দ্রুত বিছানা ছাড়লো মেয়েটা। আনিকা কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই দ্রুত দরজা বন্ধ করে বসলো সে। একটি শপিং ব্যাগ বেশ পরিপাটি করে পিন লাগানো। দ্রুত হাতে পিন খুলতে খুলতে পেল একটি শার্টটি হাতে তুলতেই চমকে যায় মেয়েটা। কি বিভৎস! হলুদ রঙা শার্টটা রক্তে মাখামাখি, কয়েকটা জায়গা ছিঁড়ে আছে। সকাল সকাল ঘুম ভাঙতে এমন পরিস্থিতিতে মাথাটা ফাঁকা ফাঁকা লাগলো তার। রাইয়া এসব কেন পাঠালো? কোন উদ্দেশ্যে পাঠালো? উজ্জ্বলের হাতের রক্ত শুকিয়ে আছে, কপাল বেয়ে ঘাম গড়িয়ে নামছে। তার রাগ শ্বাস এখনো কমেনি। সিয়াম উজ্জ্বলের কাঁধে হাত রাখতেই তেতে উঠে ছেলেটা। কি সমস্যা? উজ্জ্বল উঠল না। তার আশেপাশে থাকা বন্ধুরা সবাই একে অন্যের উপর নজর বুলালো। দীপু বিরক্ত হয়ে বলল, উজ্জ্বল, তোকে বলেছিলাম আমরা মারি শালাকে একদম চটকে দেব, তুই একা কেন মারলি? তোর কোনো কন্ট্রোল নেই মাথায়, যা আসবে তাই করবি। শান্তি বুঝিস? মনের শান্তি। দুইবার ওয়ার্নিং দিলাম, শুনল না। ওকে মেরে কি হবে? রুমু তো নিজেই এসব করেছে। মামু চলে গেলে আরেকজনকে ধরবে। আশ্চর্য, ওর বড় ভাই কি এসব দেখে না, নাকি বোনের খেয়াল রাখে না? উজ্জ্বল কিছু বলল না। দ্রুত উঠে গিয়ে ওয়াশরুমে গেল। সেই সাথে ডাকলো দীপুকে। রোজটা পুরোটা খোল। পুরোটা খুলে কি হবে? ঢেলে দে আমার হাতে। এটা একদম নতুন, গতকাল এনেছি। অপচয় করে না দোস্ত। আমার যদি দেখে হ্যান্ড ওয়াশ গায়েব, আমাকে উড়ে ছুঁড়ে মারবে। উজ্জ্বল প্রচন্ড বিরক্ত হলো। নিজ হাতে বোতলটি খুলে ঢেলে দিল, সবটা নিজের হাতে। যেন কত বছরে লেগে থাকা ময়লা সে সাফ করছে। ধোয়া শেষে মুখে ক্রমশ পানি ছিটা দিল উজ্জ্বল। অস্বস্তি ছড়িয়ে কিছুটা স্বস্তি পেল শরীরে। আয়নায় নিজেকে একবার পরখ করে ক্ষুব্ধ হাসলো সে। আমাকে প্রজ্বলিত করে তুমি এড়িয়ে যাচ্ছ? বোকামে। এই উজ্জ্বলের বদৌলতে তোমার জীবন উজ্জ্বলের আলোয় ভরে যাবে। তোমার জীবনে উজ্জ্বল আছে তো আলো আছে, উজ্জ্বল নেই তো আলো নেই। রাতে চুপচাপ ছাদে বসে রুমু। প্রচন্ড ভ্যাপসা গরম পড়ছে। ইলেকট্রিসিটি ইদানিং বেকায়দায় ফেলছে সবাইকে। এই আছে তো এই নেই। গরমে জনজীবন অস্থির। সকাল থেকে মাথায় দুশ্চিন্তা ঘুরছে রুমুর। মামুদের খোঁজ তার নেওয়া হয়েছে। তাকে যে উজ্জ্বল পিঠিয়েছে তার আর বুঝতে বাকি নেই। হঠাৎ আবছা আলোয় মানব অস্তিত্ব টের পেতেই ভয়ে কুকড়ে যায় রুমু। এই মুহূর্তে ছাদে কেউ থাকার কথা নয়। থাকলেও নিশ্চয়ই সিঁড়ি দিয়ে উঠবে। কিন্তু অস্তিত্বের দেখা মিলল ছাদের এক কোনায়। সে চাঁদের আলোয় বাড়তি লাইট আনার প্রয়োজন বোধ করেনি, কিন্তু এখন তো পড়েছে মহা বেকায়দায়। কাপা কাপা গলায় সে বলে, কে? অপর পাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া গেল না। ভয় বাড়ল মেয়েটার। দোয়া দরুদ পরে পিট পিট পায়ে এগিয়ে যায় সিঁড়ি ঘরের দিকে। সে যতবার পা বাড়াচ্ছে মানব ছায়াও তার দিকে এগিয়ে আসছে। দ্রুত পায়ে সিঁড়িতে পা ফেলতেই আচমকা অজ্ঞাত কেউ চেপে ধরলো তাকে। টেনে হিঁচড়ে নিয়ে গেল ছাদের অন্য পাশে। হল বলিয়েও মেয়েটা নিজেকে ছাড়াতে ব্যর্থ। বলিষ্ঠ দেহের আদলে ক্রমশ গুটিয়ে যাচ্ছিল রুমু। অনেকক্ষণ যাবৎ মোছড়ামুছড়ি করেও নিজেকে ছাড়াতে ব্যর্থ। পুরুষালে শক্ত হাতটা মুখ চেপে রাখাতে দমটাও আজ নিমিষেই ফুরিয়ে যাবে যেন। রুমুর মোছড়া মুছড়ি সহ্য করতে পারল না অজ্ঞাত ব্যক্তিটি। পিঠ চেপে শূন্যে তুলতে ভয় দ্বিগুণ বাড়ল রুমুর। মেয়েটা এবার নিজেকে বাঁচাতে দেহের সব শক্তি দিয়ে কামড় বসালো অজ্ঞাত ব্যক্তির হাতে। তীব্র ব্যথায় মুহূর্তেই বিবশ করে দিল অজ্ঞাত ব্যক্তির হাত। ব্যথার দাপটে হাত ছাকি দিতে কোল থেকে ধপাস করে নিচে পড়ল রুমু। কিরে, এগুলো তোর দাঁত নাকি ব্লেড? পরিচিত কণ্ঠে চমকে মাথা তুলে তাকালো রুমু। আরে, এ তো উজ্জ্বল ভাই। উনি এখানে কি করছেন? এতটা দুঃসাহস দেখিয়ে এখানে কেন আসলেন? মেয়েটা অবাক চাহনি নিক্ষেপ করে বলে, উজ্জ্বল ভাই আপনি? আগে বল, তোর দাঁতের এত ধার কেন? আরেকটা হলে আমার হাতের মাংসপিণ্ড তোর মুখে চলে যেত। বুঝতে পেরেছি, বেশ ভালো করেই বুঝতে পেরেছি। বিয়ের পর আমাদের হসপিটালে বেরিয়ে রোমান্স করতে হবে। বলা তো যায় না কখন কি হয়। চোখ পাকিয়ে উজ্জ্বলের দিকে তাকালো রুমু। এই লোকটা অসভ্য, বেয়াদব, মেয়াদহীন মস্তিষ্কের লোক। কি বলে কি করে নিজেও জানে না। আপনি এই ছাদে কি করছেন? আব্বা ভাইয়া দেখলে আপনার সাথে ঠিক কি হবে আপনি ভাবতেও পারছেন না। ভাবতেও চাইছি না ডার্লিং।
আমি এবার সিদ্ধান্ত নিয়েছি, চাচুর কাছে গিয়ে আমি আপনার নামে বিচার দেব। এসব আর মানা যাচ্ছে না। তোর চাচ্চুকে আমি ভয় পাই? তাহলে বলুন আপনি কাকে ভয় পান, আমি তার কাছেই যাব। উজ্জ্বল শব্দ করে হাসতে গিয়েও থেমে গেল। হাঁটু ভেঙে বসলো রুমুর মুখোমুখি। মেয়েটার হাত পা পরক করে বলে, কোথায় ব্যথা পেয়েছিস? বলবো না, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলে ফেল। মাহমুদকে মেরেছেন কেন? এসব কথা এখানে বলতে আসিনি আমি। উজ্জ্বল ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ছেলেটাকে একদম হসপিটালে শুয়ে দিলেন। ওর শার্ট দেখে আটকে উঠেছিলাম আমি। আপনি কি মানুষ? ওর ডিম দুটো ভেঙে দিলে বেশি শান্তি পেতাম। ডিম? কিসের ডিম? মাহমুদের ডিম মানে? উজ্জ্বল নিঃশব্দে হাসে। রুমুর প্রশ্নবিদ্ধ চাহনি তাকে বেশ মজা দিচ্ছে। তোকে বলেছি না প্রেম করিস না, তুই তো আমার বউ হবি, তাহলে কেন এই পথে উপথে মুখ দিচ্ছিস? আগের দিন বাঘে খাইছে, আপনি জানেন না? জানতে চাই না। সৈয়দ উজ্জ্বল আনিস এক কথার ছেলে। তোর আব্বাকে যখন শ্বশুর ডেকেছে তখন পার্মানেন্ট তোকে বানিয়ে ছাড়বো, এ আমি বলে দিলাম। আপনার কথা আপনার কাছেই রাখুন। এখানে কি করে আসলেন উজ্জ্বল ভাই? তোর বাড়ির আম গাছ আর আমার বাড়ির আম গাছে প্রেম করছে জানিস? তারা দুজন দুজনের মাঝে ডালপালা ঝরিয়ে দিব্যি প্রেম করছে। সেই গাছ বেয়ে এসেছে। ভাইয়া বলেছে আপনাদের গাছের ডাল কেটে দেবে। আপনাদের গাছ কেন এলো আমাদের সীমানায়? তোর ভাই আর তোর মা দুজনের মনে হিংসে ভরা, বুঝলি? না হলে গাছের সাথে কি এমন করে? অবলা গাছের কি দোষ? রুমু চুপসে যায়। এ কথা মিথ্যে নয়, তবুও আপন বলে সত্যটা সে দিব্যি হজম করে নেয়। উজ্জ্বল রুমুকে টেনে দাঁড় করায়। মুখভঙ্গিমা পাল্টে আদেশের সুরে বলে, এখান থেকে গিয়ে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাবে। তোর ভাইয়ের অপেক্ষা থাকবে না। আর হ্যাঁ, রুমের দরজা আটকে দিবে। কেন? কেন বলেছি সেটা তোর না বুঝলেও চলবে, তবে যা বলছি তাই করবে। যদি না করি? তবে একটা জ্বরও দিক সেদিক হবে না, একদম গালের উপর দিয়ে যাবে। কি? উজ্জ্বল ভাই, আপনি আমায় মারবেন? আমি কেন মারবো? তোকে মারার লোকের অভাব আছে নাকি? যে গালে এখনো চুমু খেতে পারেনি সে গালে মারবো? এ তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। খালি আপনার বাজে কথা। বাজে কথা নয়, সত্যি। যেদিন বিয়ে করে নিয়ে যাব সেদিন বুঝবে। কত বছর হয়ে গেল তুই আমাদের ঘরে যাস না। তোর ছোট দুই পায়ের দৌড়ঝাঁপ আমরা সবাই মিস করি। আমার রুমে ঢুকে যে বই ছিঁড়তে মনে আছে? কতবার মারতে গিয়েও মারেনি। তোকে মারলে আমি নিজেই শান্তি পাবো না। অতীতের ধুলো জমা স্মৃতি আবার স্মরণে আসতেই মুখটা গোমরা হয় রুমুর। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সৈয়দ বাড়ি জুড়ে ছিল হাসি, আনন্দ, মাতামাতি। সেই সময়টাতে সুখের পাশাপাশি দুঃখটাও ভাগ করে নিত সকলে। অথচ কাল বৈশাখীর ন্যায় মানুষ্য ঝরে সৈয়দ বাড়ির মাঝ উঠানে দেয়াল গড়ে তোলে। আর স্বেচ্ছায় মুখ দেখা দেখি করেনি দুই ভাই, মানে সৈয়দ বাড়ির কর্তারা। এত বছরের ঝামেলাকে স্মরণে রেখেও উজ্জ্বল রুমুকে পাওয়ার অদম্য মনোবলে দিন গুনে। এক ছটাক শীতল বাতাসে ভাবনার দুয়ার থেকে বেরিয়ে আসে রুমু। উজ্জ্বল তার দিকে কেমন করে তাকিয়ে আছে। যত দিন যাচ্ছে ততই উজ্জ্বলের পাগলামো বাড়ছে। রুমু, কাল থেকে মাহমুদের সাথে কোনো যোগাযোগ করবি না। এবার শুধু মেরে রক্তাক্ত করেছে, পরের বার হাত পা ভাঙবো, এই কথা দিলাম। আপনার এসব করে কি হবে? ঠিকই আমি আব্বার পছন্দের ছেলেকে বিয়ে করব। তোর বাপের পছন্দের ছেলে আমি, জানিস না? ছোটবেলা আমাকে মেয়ে জামাই বলে ডাকতো। সেটা আগামী কিছুতেই বিফলে যেতে দেব না। দেখা যাক। ছাদে অন্ধকার মারিয়ে বিদ্যুতের দেখা মিলল। চারদিকে আলোকিত হতে সতর্ক হলো রুমু। উজ্জ্বল ভাই, এখান থেকে যান। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভাইয়া ওত পেতে আছে, কখন সুযোগ পাবে আর আপনাকে মারবে। এই উজ্জ্বলকে মারার মতো সাহস তোর ভাইয়ের হয়নি। চলে যাব। একটা চুমু দে। অসভ্য। অসভ্যের বউ। উফ। উফ। উজ্জ্বল ভাই। রুমু বউ। উজ্জ্বলের দিকে সরু চোখে তাকিয়ে রয় মেয়েটা। এই ছেলে দিন দিন একটু বেশিই জ্বালাচ্ছে। এভাবে তাকায় না ডার্লিং, বুকে লাগে। যাবেন আপনি? রুমু, দে একটা চুমু। আমার নামের মান সম্মান ঘেটে ঘ করে দিচ্ছেন আপনি। রুমুর রাগান্বিত মুখটা দেখতেই উজ্জ্বল হাসে। তো রুমুকে হ্যাচকা টেনে কপালে একটা চুমু খায়। মেয়েটা অবাক হয়, রাগ দেখিয়ে কিছু বলার আগে উজ্জ্বল ছাদ পেরিয়ে গাছে উঠে যায়। উজ্জ্বলের কথায় আজ পাত্তা দিল না রুমু। তাকে বলেছিল রুমের দরজা বন্ধ করে যেন ঘুমিয়ে থাকে, অথচ মেয়েটা বসার ঘরে ভাবিকে নিয়ে টিভি দেখছে। এখন রাত প্রায় 11টা। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় রুমুর ভাবি আনিকা। তোমরা ভাই বোন দুইজন। বড় ভাই রাশেদ বয়স 30-এর কোটায় পৌঁছে গেছে। আবার ব্যবসা দেখাশোনা এবং কিভাবে আরো উন্নত করা যায় সেই প্রয়াসে মত্ত থাকে ছেলেটা। বসার ঘরে এসে রুমুকে দেখতে পেয়ে সরু চোখে তাকালো রাশেদ। হাতের সিলভার রঙের ঘড়িটা খুলে দিল আনিকার হাতে। রিমোটের সাহায্যে টিভি অফ করে রুমুর মুখোমুখি বসলো সে। তোর পড়া নেই রমু? পড়া শেষ। তাহা মিথ্যা কথা, অনায়াসে বলে ফেললো মেয়েটা। সন্ধ্যার পর সে আজ পড়তে বসেনি। আনিকা আর চোখে তাকালো। সে জানে রুমু আজকে পড়তে বসেনি। কি সত্য কথা রাশেদ জানলে বেজায় রেগে যাবে। রমু, তোর ফোনটা কোথায়? কলিজায় মোচড় দিল মেয়েটার। ভাইয়া কখনো ফোন এভাবে চায় না, তবে আজ কেন? কেন ভাইয়া? কৈফিয়ত দেওয়া লাগবে তোকে।
তুই যে কি করছিস, কি ভেবেছিস আমি খবর পাবো না? আচমকা রেগে গেল রাশেদ। প্যান্টের বেল্ট খুলে হাতে তুলে তেড়ে যায় রুমুর দিকে। ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটে যায়, রুমু হতবাক স্তম্ভিত। রাশেদকে দ্রুত বাধা দেয় আনিকা। রাশেদের মেজাজ সর্বদা একটু বেশি গরম থাকলেও কখনো মারামারির দিকে যায়নি। বিয়ের এত বছরেও স্ত্রীর গায়ে হাত তুলেনি, তাহলে আজ একমাত্র বোনকে এভাবে মারতে আসার কারণ কি? রাশেদের গলার আওয়াজে ছুটে আসেন তার মা রাবেয়া এবং বাবা সৈয়দ ইসমাইল। আনিকাকে সরিয়ে পকেট থেকে ফোন বের করলো রাশেদ। একটি ভিডিও অন করে ফোন বাড়িয়ে দিল ইসমাইলের দিকে। ভিডিওটি দেখে কপালের ভাঁজ পড়ে যায় রাবেয়া এবং ইসমাইলের। রাশেদ আচমকা রুমুর গালে চড় বসালো। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ল সকলে। এই চটার কথা যেন সারা জীবন তোর মনে থাকে। তুই সৈয়দ বাড়ির মেয়ে হয়ে এসব করছিস, টিকটকে নাচানাচি করছিস। তুই আমার বোন হয়ে এতটা লিমিট ক্রস করার সাহস তুই কি করে পেলি? তোর বুক কাঁপে নাই? এই রাশেদ যদি জানে তোর কি হবে? বেয়াদব মেয়ে, তোর ভাবনা এলো না? তুই এক্ষুনি এই টিকটক অ্যাকাউন্ট ডিলিট করবি। ইসমাইল ছেলেকে টেনে সরিয়ে আনলেন। ব্যাপারটা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যায়, এতটা চড়াও হচ্ছ কেন? বাবা, তোমার আজকারা পেয়ে ও এতটা সাহস পেয়েছে। আগেই বলেছিলাম ফোন কিনে দিও না। পাড়ার একটা ছেলে আজ আমাকে ভিডিওটা দেখালো, বিশ্বাস করবে না, আমার মাথার সাথে সাথে আগুন জ্বলছিল। তোমার মেয়ে শুধু কি এসব করছে, সে প্রেমও করছে। একটা না, একের পর এক তার অনাগত চলছে। আজ কলেজে যায়নি কেন জিজ্ঞাসা করো। আমি আজ ওর কলেজে গিয়েছিলাম, ওর নামে খোঁজ নিয়েছি। গত এক্সামও 3 সাবজেক্ট ফেল করেছে। সে বাসায় জানিয়েছে। বাসার স্যার কি করেন এসব দেখে না? তার প্রত্যেকটা ক্লাসমেট থেকে আমি খোঁজ নিয়েছি, সেই আর ঠিক কি করে। রাশেদ থামলো। ভয়ে কাঁপতে কাঁপতে হিচকি উঠে গেছে রুমু। আম গালে কেউ যেন বড় পাথর নিক্ষেপ করেছে। নিজেকে সামলে নেওয়ার আগে এবার খেপে গেলেন রাবেয়া। বাম গালে পাল্টা চড় পড়লে ছিটকে পড়ল সোফায়। আনিকা দ্রুত শাশুড়িকে বাধা দিল। রাবেয়া রাগান্বিত স্বরে বলেন, বলেছিলাম বিয়ে দিয়ে দাও, শুনলে না কেউ আমার কথা। রাশেদ সহমত জানিয়ে বলে, ভেবেছিলাম ইন্টার শেষ করুক, কিন্তু আর নয়। আমার বন্ধু সেই কাজিনরা তারা দিচ্ছে, আমি তাদের বুঝিয়ে শুনিয়ে রেখেছিলাম। আজকেই তাদের জানাবো আমরা রাজি। যত দ্রুত সম্ভব এই অশুভটাকে নিয়ে বন্দি করুক। তারা বিদেশ থেকে কবে না কবে আসবে, তার থেকে ভালো তোর খালাতো ভাই নীরবের সঙ্গে বিয়ে দিয়ে দেই। তোর খালা আমাকে। রাবেয়ার কথা শেষ হওয়ার আগেই খেপে যায় রুমু। রক্তিম চোখে মুখে হিসহিসিয়ে বলে, তোমার বোনের ছেলেকে আমি বিয়ে করব না। গলায় ছুরি ধরে হুমকি দিলেও করব না আমি। ওই ইতরকে বিয়ে করার চাইতে ফাঁসি দেওয়া অনেক ভালো। রাবেয়া কিছু বলার আগেই রাগ দেখিয়ে প্রস্থান করে মেয়েটা। রাগে জেদে ভয়ে তার শরীর কাঁপছে। সাথের বন্ধুদের টিকটক করতে দেখে সেও করছে। বলা যায় নেশা তৈরি হয়েছে। যদিও এর আগে 3টা অ্যাকাউন্ট উজ্জ্বল উড়িয়ে দিয়েছে। উজ্জ্বল কখনো চায় না রুমু এসবে জড়িয়ে যাক, কিন্তু উজ্জ্বলকে সর্বদা রাগিয়ে দিতে বেশ মজা পায় মেয়েটা। তাই তো এসব দিকে আরো এক ধাপ এগিয়েছে সে। এত প্রেম করা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, এসব করার মূল উদ্দেশ্য উজ্জ্বলকে রাগিয়ে দেওয়া। উজ্জ্বলের সেই রাগান্বিত হিংস্রাত্মক মুখটা দেখতে রুমুর যে বেশ শান্তি লাগে। ছোটবেলা থেকে উজ্জ্বলের যার পরনায় পাগলামো গুলোতে সে অভ্যস্ত। এই পাগলটাকে খেপিয়ে বেশ মজা পায় সে। রুমুর নাম্বার বন্ধ পেয়ে চিন্তায় মাথা ধরে এলো উজ্জ্বলের। মেয়েটার উপর দিয়ে জানি কোন ঝড় গেল। রাশিদ যে রুমুর টিকটকের ব্যাপারে শাসন করবে এটা উজ্জ্বল আগেই জানতো, তাই অগ্রিম কিছুই জানায়নি রুমুকে। এই মেয়ের একবার শিক্ষা হওয়া উচিত। অতিবার বেড়েছে। উজ্জ্বল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে রুমুর অপেক্ষায়। উজ্জ্বল অনার্স 3য় বর্ষের ছাত্র। একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে। অপরদিকে রুমু একই প্রতিষ্ঠানের ইন্টার 2nd ইয়ারে পড়ছে। মাঠের এক প্রান্তে ভার্সিটি ভবন, অপর প্রান্তে কলেজের ভবনগুলো। তাই রুমুর সাথে উজ্জ্বলের দেখা হওয়া কঠিন কিছু নয়। গেট দিয়ে মাস্ক পরা রুমুকে দেখে ভ্রু কুঁচকে যায় উজ্জ্বলের। এই মেয়ে তো মাস্ক পরে আসে না, তবে আজ কেন? উজ্জ্বল এগিয়ে যায় রুমুর হাত টেনে নিয়ে যায় এক কোণে। কিরে, মাস্ক পরলি কেন? কাল আপনি সবটা জেনেও আমায় বললেন না কেন উজ্জ্বল ভাই? সতর্ক করেছিলাম তো, ওর কথা শুনিস না। এভাবে কেউ সতর্ক করে? আমায় জানিয়ে রাখলে কি হতো? উজ্জ্বল প্রত্যুত্তর না করে রুমুর মাস্ক নামিয়ে দিল। মেয়েটার বাম গালে 2 আঙ্গুলের ছাপ স্পষ্ট, ঠোঁটের কোণ কেটেছে। উজ্জ্বলের বুকটা কেঁপে উঠল। রুমুর গাল ছুঁয়ে ধমকে সুরে বলে, সবকিছুতে তোর পাকনামো। বলেছিলাম তো ঘুমিয়ে যাবে, তাহলে আমার হতো না। এই শিক্ষাটা তোর দরকার ছিল, অতি বার পেরেছিলে। এবার আপনিও মারুন, মেরে ফেলুন আমায় সবাই মিলে। রুমুর চোখ ঝাপসা হয়।
কান্না আটকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। এসছিস? যে মারটা খেয়েছি আর কিছু খাওয়ার প্রয়োজন নেই। চল আমার সাথে। আগে পেট পুরে খাবি, তারপর ক্লাসে যাবি। খাবো না আমি, ছাড়ুন আমার হাত। চুপ কর। উজ্জ্বল টেনে নিয়ে গেল রুমুকে। ছেলেটার শক্ত হাতের সাথে কিছুতেই পেরে উঠছে না সে। উজ্জ্বল ভাই ছাড়ুন, এবার আপনিও কি মারবেন? কি খাওয়াবেন? মার। উজ্জ্বল চুপচাপ হাঁটতে থাকে। রুমু পুনরায় হাত ঝাঁকি দিয়ে বলে, কি হলো বলুন, কি খাওয়াবেন? আমাকে খাওয়াবো। খাবি? বউ, অন্য ছেলেদের দিকে চোখ দিচ্ছিস কেন? সুন্দর জিনিস দেখতে হয় উজ্জ্বল ভাই, আপনিও দেখুন। বারণ করেছে কে? আমি তো বছর পর বছর দেখে যাচ্ছে, এখনো দেখছি। রুমু চোখ সরিয়ে তাকালো উজ্জ্বলের পানে। ছেলেটাকে ভেঙচি কেটে বলে, কে সে শুনি? যে প্রশ্নটা ছুড়েছে সে। রুমু প্রত্যুত্তর করল না। পুনরায় তাকালো পাশের টেবিলে থাকা ছেলেটির দিকে। বুকের ভেতরটা মুহূর্তেই ছ্যাদ করে উঠল উজ্জ্বলের। নিয়ন্ত্রণহীন ছেলেটা কি করে যে নিজেকে নিয়ন্ত্রণে রাখছে তা তো সেও বুঝতে পারছে না। কলেজের পাশে একটি সাধারণ হোটেলে বসে আছে তারা। এখানে কম দামে পেট ভরে খাওয়া যায় বিধায় সকল স্টুডেন্টদের ঢল নামে। গরম গরম সিঙ্গারা, সমোসা, পুরি, খিচুড়ি, পরোটা সহ ইত্যাদি বেশ কম দামেই পাওয়া যায়। রুমু, কি খাবি? খিচুড়ির সাথে ডিম ভাজা। উজ্জ্বল খাবার অর্ডার করে পুনরায় তাকালো রুমুর পানে। অথচ মেয়েটা এখনো সেই ছেলেকে পরখ করছে। উজ্জ্বল ভাই জানেন, এই ছেলেটা অনার্স ফার্স্ট ইয়ারের। ইন্টারের মেয়েরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। একটা ছেলে কি করে পারে এতটা কিউট হতে? পুরাই মাখন। উজ্জ্বল ঠোঁট বাঁকিয়ে হাসলো। হাঁক ছেড়ে ডাকলো ছেলেটাকে। উজ্জ্বলের ডাক পেয়ে দ্রুত উঠে আসলো ছেলেটা। সৌজন্যের হাসি দিয়ে বলে, উজ্জ্বল ভাইয়া ভালো আছেন? ভাবিও এসেছে দেখছি। ভাবি। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ বলে মনে হচ্ছে রুমুর সুন্দর ছেলেটা তাকে ভাবি ডাকছে। রুমু কটমট চোখে তাকালো উজ্জ্বলের পানে। অথচ উজ্জ্বলের সেদিকে পাত্তা নেই। সে ছেলেটার সহিত কথা বলতে ব্যস্ত। সময় পেরিয়ে গেল আরো কিছুক্ষণ। গরম গরম খিচুড়ি গপাগপ মুখে পুড়ছে মেয়েটা। উজ্জ্বল সেদিকে তাকিয়ে চোখে তৃপ্তি মেটাচ্ছে। আচমকা পিঠে দানবীয় থাবায় চোখ কুচকে নেয় রুমু। ঘাড় ঘুরিয়ে বন্ধু ফাহিমকে দেখে দাঁতে দাঁত পিষে গা ঝাড়া দিয়ে বলে, এভাবে কেউ মারে? ব্যথা পেয়েছি ফাহিম। তুলোর বস্তা আবার ব্যথা পায়? ফাহিম কথাটা বলে দ্বিতীয়বার রুমুর ঘাড়ে হাত রাখলো। যার পরনে এই ব্যাপারটা মোটেও পছন্দ হলো না উজ্জ্বলের। চট করে রাগটা নিয়ন্ত্রণ হারিয়ে ফিরে এলো তার মুখোশে। চোখের পলকে ফাহিমের হাত মুচড়ে ধরলো সে। টনটন ব্যথায় কুকিয়ে উঠল ফাহিম। হাতটা যেন এক্ষুনি ভেঙে গুড়িয়ে যাবে। এই হাত আমি রাখবো না, এই হাত আস্ত রাখবো না। দ্বিতীয়বার ফাহিমের হাত উল্টে মোচড় দিল উজ্জ্বল। তার রাগান্বিত মুখটা দেখে দিক বেদিক সব গুলিয়ে গেল রুমুর। বসা থেকে উঠে দাঁড়িয়ে উজ্জ্বলের হাত টানতেই উজ্জ্বল তাকে এক ধমকে স্থির করে ছাড়ে। হোটেলে সকলে জড়ো হয়ে যায়। উজ্জ্বলের অনেক পরিচিত ছোট ভাই, ক্লাসমেট, বড় ভাইরা এগিয়ে আসে। হোটেলের ক্যাশে বসা লোকটির সাথে উজ্জ্বলের বেশ ভালো সম্পর্ক। তিনি চাইলেন উজ্জ্বলকে থামাতে, কিন্তু বেপরোয়া উজ্জ্বল কাউকে কি মানে, পাতা দেয়? ফাহিমের পিঠে 3-4টে ঘুষি দিয়ে স্থির হয় সে। তার অগ্নিশর্মা মুখখানি দেখে রুমু তাকে থামানোর সাহস করে না। উজ্জ্বল হাত টেনে এগিয়ে আনে রুমুকে এবং মুখোমুখি করায় ফাহিমের সহিত। কিরে, বন্ধু পাতিয়েছিস বলে এই ছেলে তোর গায়ে হাত দেবে? এতটা অনুমতি দিয়ে দিয়েছিস? আমি বুঝতে পারিনি উজ্জ্বল ভাই, ফাহিম এমন ছেলে নয়। কেমন ছেলে? বল 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 আমায়, সে কেমন ছেলে? আমি দেখলাম তো, আমার চোখ কি ভুলতে গেছে? উজ্জ্বল ভাই। কে ভাই? কে ভাই? এমন থাপ্পড় দেব জীবনে গালে আর ব্লাশ লাগাতে হবে না। রুমু চুপসে যায়। ফাহিম উজ্জ্বলের পা ছুঁয়ে বসে যায়। সে জানে এই ছেলে মারপিটে কতটা ওস্তাদ। ফাহিম নিজের জান বাঁচাতে বলে, উজ্জ্বল ভাই আমাকে এবারের মতো ছেড়ে দিন, আর কোনো দিন এমন ভুল হবে না। ছাড়বো। রুমুকে খালাম্মা ডাক, ডাক খালাম্মা। শেষোক্ত বাক্যটি বেশ জোরেই বলল উজ্জ্বল। খালাম্মা। শেষ পর্যন্ত তাকে খালাম্মা বানিয়ে ছাড়লো। রুমু চোখ মুখ খিচে উজ্জ্বলের পানে তাকাতেই উজ্জ্বল চোখ রাঙায়। ফাহিম নিজেকে ছাড়াতে রুমুকে উদ্দেশ্য করে বলে, খালাম্মা। শীতল হয় উত্তপ্ত রক্তকণা, টকবগে মস্তিষ্ক স্থির হয় মুহূর্তেই। শুধু রুমু নয়, কোনো মেয়ের গায়ে যদি এভাবে হাত দিস, হাতটা ভেঙে দেবো। 10 মিনিটে যেমন হোটেলের পরিবেশ পাল্টে যায়, ঠিক তেমনই 10 সেকেন্ডে পুনরায় পাল্টে যায় যে যার কাজে ব্যস্ত হয়। তুমুর গলা দিয়ে খাবার নামার পরিস্থিতি নেই, অথচ উজ্জ্বল জেদ ধরে বসে আছে যে করে হোক তাকে খাবারটা শেষ করতেই হবে। কি হলো? এইটুক খিচুড়ি শেষ করতে কতক্ষণ লাগে? খাবো না, প্লিজ এখান থেকে চলুন। আমার কথা বলে আদর করে খাওয়াতে হবে? আয় কোলে বস, গাল চটকে দিই, আদর করে খাইয়ে দেবো। না থাক, বিয়ের পর করা যাবে, এখন বরং নিজ হাতে খা। আপনার কি লজ্জা শরম নেই? ছোট বোন হই আমি, বুঝলেন? তুই আমার হবু বউ, বুঝলি? আপনার মতো ছেলের কাছে কে মেয়ে বিয়ে দিবে? তাই নাকি?
টেস্টোস্টেরন হরমোন আমার শরীরে লাফলাফি করার আগেই তোর বাবা আমাকে মেয়ে জামাই হিসেবে স্বীকৃতি দিয়েছে, আর তুই বলছিস কে মেয়ে দেবে? আর ভাইয়ের চক্ষু শুল, আপনি বুঝলেন? তোর ভাইকে গুনছে কে? তুমি রাজি, জামাই সাজে, কে একা একা কাজে, বিয়ের পর দুজন মিলে ভাজবো ডিম ভাজে। শুধু ডিম ভাজি দিয়ে আমি ভাত খেতে পারি না উজ্জ্বল ভাই। দূর, গানটা তো শেষ করতে দিবি। রুমু চুপচাপ খাওয়ায় মনোনিবেশ করে। তার সামনে বসে থাকা যুবকটি তাকে না পেলে ঠিক কি করতে পারে তার জুত সামান্য টের পাচ্ছে সে। রুমু বাড়ি ফিরল ভর দুপুরে। উজ্জ্বল ভাইয়ের কত শখ রুমুকে বাইকে চড়িয়ে এই শহর ঘুরবে, অথচ সেই সুযোগ আর কই। উজ্জ্বলের ত্রিসীমানায় রুমুকে পেলে তাণ্ডব চালাবে রাশেদ। বাড়িতে প্রবেশ করতেই একমাত্র খালা হালিমাকে দেখে রুমুর কলিজা কেঁপে ওঠে। গত রাতে সবাই তাকে বিয়ের হুমকি দিয়েছিল, আর আজ খালামণি এসে হাজির। নিশ্চয়ই মামাতো ভাইও এসেছে। এই বেয়াদবটার মুখোমুখি হতে চায় না সে। রুমু নিঃশব্দে প্রবেশ করলো ঘরে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বসার ঘর পার হতেই হালিমার নজরে আসে রুমু। মেয়েটাকে পেয়ে আনন্দিত হয়ে ছুটে এলেন তিনি। রুমু, আম্মু কেমন আছো? ভালো খালামণি, তুমি কেমন আছো? তোকে দেখে ভীষণ ভালো লাগছে রে মা। তুমি বসো, আমি জামা পাল্টে আসি। এই দাঁড়া, তোর গালে চরের দাগ, কে মেরেছে তোকে? কোন জানোয়ার তোর গায়ে হাত তুলেছে? হালিমা রেগে গেলেন, গলা ছেড়ে বকতে শুরু করলেন। রুমু মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। কেন চর খেয়েছে সে কথা শুনলে নিশ্চয় উনিও আরেকটা চর বসিয়ে দেবেন। বকাবকির মাঝে হালিমা বলেন, আমার ছেলের বউয়ের গায়ে কে হাত দিল? আমিও দেখতে চাই তাকে। আমার ছেলে জানলে সেই হাত আস্ত রাখবে না। ব্যাস, দম আটকে আসলো রুমুর। ছেলের বউ মানে ওই কুলাঙ্গারটাকে জীবনেও বিয়ে করবে না রুমু। মুহূর্তেই মাথার মধ্যে ধপ ধপ করে আগুন জ্বলে উঠল। কাঁধের ব্যাগটা আঁকড়ে ধরে চলে গেল নিজ কক্ষে। এতক্ষণ হালিমার কথাগুলো গিয়েছিলেন রুমুদের বাড়ির কাজের মহিলা রহিমা। এক বাড়িতে কাজ করে মাসে যত টাকা ইনকাম করেন তার থেকেও ডাবল ইনকাম করেন রুমুদের বাড়ির সব কথা উজ্জ্বলকে সাপ্লাই করে। উজ্জ্বলের বেশ ভক্ত তুনি। ভক্ত হবেনি বা না কেন? রুমুদের বাড়ির গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রদানের মাধ্যমে উজ্জ্বল আর্থিকভাবে ওনাকে বেশ সাহায্য করে। ঘাড়মাক্ত শরীরের রাগে ফুপাতে ফুপাতে বাড়ি ফিরল উজ্জ্বল। স্রোত শামসুল ছেলের রাগটাকে মূল্যায়ন না করে কড়া গলায় ডাকলেন, এই আলালের ঘরের দুলাল। আমি দুলাল নই বাবা, শামসুলের ঘরের উজ্জ্বলা। চুপ কর, ইদানিং তোকে সময় মতো খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় থাকিস? আমার ব্যবসায় তো একটু সময় দিতে পারিস। শুরু হলো তোমার এক ক্যাচাল। হ্যাঁ, শুরু হলো। এই যে পড়াশোনা করছো, এইসব কোনো কাজের নয়। যতটুকু শিক্ষা নেওয়ার নিয়েছো যথেষ্ট হয়েছে। এখন তোমাকে শিখতে হবে কিভাবে রুজি রোজগার করতে হয়। আমার বাড়ির ছেলেকে দেখো না, তোমার লজ্জা হয় না? রাশেদ নিজের বাবার ব্যবসা সামলাচ্ছে, কিভাবে আর উন্নত করা যায় সে চেষ্টায়। আর আমার ছেলে বাইক একটা নিয়ে সারাদিন এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক। উফ বাবা, রাশেদের সাথে আমার উদাহরণ দিবে না। রাশেদ কেন বাবার ব্যবসায় বসেছে তুমি জানো না? মাত্র 21 বছরে পালিয়ে বিয়ে করে বেড়াতে উঠেছে। সে পড়াশোনা গোল্লায় নিয়ে প্রেমে পিএইচডি করেছে। চুপ কর, সে যা ইচ্ছে করুক, তুই তো আর তার মতো হতে পারবি না। আমি কোমর ভেঙে পড়লে আমার ব্যবসা নিশ্চয়ই 7 আসমানে উঠে যাবে। আমার অতি ব্যস্ত পুত্র এসব ছুঁয়েও দেখবেন না। দেখবো আব্বা, দেখবো। বয়স তো আমার জন্য অপেক্ষা করছে না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমাকেও রাশেদের মতো বিয়ে করিয়ে দাও, কথা দিচ্ছে। তোমার ব্যবসায় সবুজ বাতির ছড়াছড়ি থাকবে। তোর নিতম্ব দেশে লাথি না খেতে চাইলে এখান থেকে সর, রাস্তার পাগলও তোকে মেয়ে দিবে না। উজ্জ্বল দাঁড়ালো না। বাবার এসব অপমান গায়ে মাখলে শুধু শুধু সময় অপচয়। তার এখন অনেক কাজ রুমুকে শাসাতে হবে। বালিশে মুখ লুকিয়ে কাঁদছিল রুমু। হালিমার মুখে এমন কথা শুনে তার মন মরে গেছে। উজ্জ্বল অনেকক্ষণ যাবৎ দিদারসে ফোন করে যাচ্ছে, কিন্তু উজ্জ্বলের ফোন ধরার মতো ইচ্ছা কিংবা আগ্রহ কোনোটাই খুঁজে পাচ্ছে না সে। আর এই অনাগ্রহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উজ্জ্বল পাঠিয়ে দিল হুমকির বাক্য, ফোন না ধরলে তোর বাসায় এসে হাজির হব। ব্যাপারটা কি তখন ভালো হবে? ব্যাস, ফোন না ধরার সাহস আর পেল না মেয়েটা। প্রচন্ড বিরক্ত নিয়ে ফোন তুলল সে। উজ্জ্বল ভাই বলুন। রুমু ডার্লিং, গলা আমল আছে কেন? কাঁদছিস? কই? ন্যাকামি করে মিথ্যা বলবি না আমার সাথে। তোর নাকি বিয়ে ঠিক তোর খালতো ভাইয়ের সাথে? আপনাকে কে বললো? অবাক চুয়ে চুয়ে পড়ল রুমুর কণ্ঠে। তার এই অবাক হওয়াটাকে পাত্তা দিল না উজ্জ্বল, বরং চেঁচিয়ে বলল, কিরে, কথা কি সত্যি? জানি না আমি। তবে কি জানিস? এই বিয়ে হোক, আম্মা এটাই চান। তুই কি চাস? যদি বলি আমিও তাই চাই, তবে কি করবেন আপনি? তোকে কোলে তুলে নিয়ে আসবো। উজ্জ্বল ভাই তুলে নেওয়ার আগে অবশ্যই আমাকে জানিয়ে রাখবেন। আমি সেজে গুজে বসে থাকবো, একটা সিনেমাটিক ব্যাপার আছে না? তোর কি মনে হচ্ছে আমি ফাজলামি করছি? একদমই না। মেসেজটা খারাপ করিস না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। এই তুই ফোন কাট, তুই আমার মেসেজ খারাপ করছিস। আমি কেন ফোন কাটবো? আপনি দিয়েছেন, আপনিই কাটবেন। তুই আমার মেসেজ খারাপ করেছিস, তুই কাটবি।
না, আপনি কাটবেন। তুই কাটবি। আপনি কাটবেন। যা বলেছি তাই কর। যা বলেছি তাই করুন। এক্ষুনি ফোন কাট। এখনই ফোন কাটেন উজ্জ্বল ভাই। মুখে মুখে কথা বলছিস কেন? মুখে মুখে কথা বলছেন কেন? বেয়াদবি করছিস কেন রুমু? বেয়াদবি করছেন কেন উজ্জ্বল ভাই? ইচ্ছে করছে তোকে চুমু খেতে। ইচ্ছে করছে আপনাকে চুমু খেতে। খাবে তো ডার্লিং, বিয়েটা হোক। চট করে থেমে গেল রুমু। উজ্জ্বলকে বোকা বানাতে গিয়ে সে নিজেই বোকা বনে গেল। কি লজ্জা, কি লজ্জা! ইস, কি বলে ফেললো সে! কয়েক সেকেন্ডের ঝগড়ার সমাপ্তি জানিয়ে রুমু নিজেই ফোন কাটলো। বুকের ভেতর বাড়ল ধুকপুক ধুকপুক। উজ্জ্বলের মেজাজ আজ হাই ভোল্টেজে দাপাদাপি করছে। কি করবে সে নিজেও জানে না। রাগারাগি দেখাতে গিয়ে আজ দুপুরের খাওয়াও হয়নি। সন্ধ্যায় টেবিলে বসে মাকে ডাকলো বেশ কয়েকবার। উজ্জ্বলের মা নার্গিস তখন টিভিতে পছন্দের সিরিয়াল দেখতে বসেছেন। এই মুহূর্তে ছেলের ডাকাডাকি মোটেও পছন্দ হলো না। কি হয়েছে এভাবে সারের মতো ডাকছিস কেন? পেটটা কাঁদছে আম্মা, খেতে দাও। দুপুরে খাসনি কেন? এখন নিজে বেড়ে খাবি। আম্মা, তুমি অন্তত আমার বাকি মেজাজটা খারাপ করো না, প্লিজ খেতে দাও। নার্গিস মৃদু হেসে খাবার বাড়লেন। ছেলেকে খাবার দিয়ে বসলেন টেবিলে। উজ্জ্বল খাবার পেয়ে এক মুহূর্ত দেরি করলো না। গপাগপ পেট পুড়ে খেতে শুরু করলো। আম্মা, তরকারিটা দারুণ হয়েছে। আর গতকাল তুমি রেঁধে খাওয়াবে, এবার অন্তত। তোর কি লজ্জা নেই রে? জানিস তোর বাপ আজকে আমাকে কথা শুনিয়েছে, তোকে নাকি আশকারা দিয়ে মাথায় তুলছি ব্যবসায় হাত লাগানোর জন্য। তোকে জোরাজোরি করছি না। সারাক্ষণ এক কাচাল আমার ভালো লাগে না আম্মা, আমি আগেই বলেছি। যখন আমার মন বলবে উজ্জ্বল যা গিয়ে বাবার ব্যবসায় বস, তখনই আমি বসবো, এর আগে নয়। তোর মন কখন চাইবে বলতো? সারাদিন টই টই করে ঘুরিস, না করিস পড়াশোনা, না করিস কাজ। আমি পড়তে চাইনি, তোমাদের অতি চালাকির কারণে আমার যে দশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখিয়েছে, অথচ তোমরা আমাকে পড়তেই দিলে না। তোর যা মেজাজ, ঢাকায় গিয়ে তুই যে কী করবি আমরা কি জানি না ভেবেছিস? খারাপ ছেলেদের সঙ্গ পেয়ে আরও খারাপ হবি। তোমাদের বারবার এক কথা, ঢাকায় গিয়ে আমি বিগড়ে যাব। যে খারাপ হওয়ার সে এমনি হয়, বাদ দাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই। জরুরি কথা শোনো, যে কোনো সময় বনিয়ে হাজির হব। সে কি কথা? কে সে হতভাগী মেয়ে যে কিনা তোকে বিয়ে করবে? এভাবে বলছো কেন আম্মা? অপমান করতে একটু রহস্য করো। যাকে করব বলেছি তাকেই করব। নার্গিস বুঝতে পারলেন উজ্জ্বল কার কথা বুঝিয়েছেন। রুমুকে নিয়ে উজ্জ্বলের পাগলামি শেষ নেই, কিন্তু এই পাগলামি বিয়ে পর্যন্ত গড়ালে পুনরায় সৈয়দ বাড়িতে তাণ্ডব চলবে। নার্গিস সতর্ক হয়ে বলেন, খবরদার উজ্জ্বল, ঝামেলা বাড়বে। এসব করিস না বাপ। রুমিকে ছাড়া যাকে ইচ্ছে বিয়ে কর, আমি বাদ সাজবো না। কিন্তু আমার যে রুমুকেই লাগবে। রাতে পারিবারিকভাবে একটি বৈঠক বসলো। রুমুর বিয়ের কথা তুলতেই রুমুর মা তার খালা হালিমাকে জানিয়ে এই বাড়িতে আনেন। তার উদ্দেশ্য যে করে হোক বোনের ছেলের কাছেই একমাত্র মেয়ে বিয়ে দিবেন। যদিও এতে রাশেদ অল্প স্বল্প রাজি, বাকিটা সিদ্ধান্ত সৈয়দ ইসমাইল নেবেন। হালিমা অনেকক্ষণ যাবৎ ইসমাইলকে বোঝালেন তার ছেলে হিমেল শিক্ষিত, দেখতে শুনতে মাশাল্লাহ, একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো বেতনে চাকরি করছে। এমন ছেলে হাতছাড়া করা কি উচিত? তাছাড়া অপরিচিত কারো ঘরে মেয়ে না পাঠিয়ে আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক গড়লে ভালো হয়। এত এত প্রশংসার বাক্যে পাশ থেকে মশলা ঢেলেছেন রাবেয়া, অথচ সৈয়দ ইসমাইল মুখটা পানসে করে তাকিয়ে আছেন টিভির স্ক্রিনে। রাশেদ বাবার এমন হেয়ালিটা পছন্দ করলো না। আব্বা কিছু তো বলেন। বলতে ইচ্ছে করছে না তাই বলবো না। ইচ্ছে করছে না মানে? যত দ্রুত সম্ভব রুমুকে একটা কোলে দিন আব্বা, এই মেয়ে রেখে গেছে। তোর বন্ধু যে কাজিনরা প্রস্তাব দিয়েছিল তাদের কি খবর? আগামী সপ্তাহে তারা আসবে। ছেলেটা নাকি এবার বিয়ে করেই যাবে। শুনলাম বিয়ের পর বউকে নেয়ার সকল প্রসেস শুরু করে দিবে। ওদের সাথে যোগাযোগ কর। রাবেয়ার মুখটা পাংশুটে হয়ে গেল। আশাহত গলায় বললেন, আমার বোন যে আবদার নিয়ে এলো, তোমার কি গায়ে লাগলো না? আমি আগেই বলেছিলাম মেয়ের বিয়ে আমি যেখানেই চাই সেখানেই হবে। রাবেয়া রেগে গেলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললেন, শুনুন রাশেদের আব্বা, আমি আমার বোনকে কথা দিয়েছি তার ঘরেই মেয়ে পাঠাবো। এই কথার খেলাপ আমি করতে পারি না। আমিও তো আমার ভাইকে কথা দিয়েছিলাম উজ্জ্বলের সাথেই রুমুর বিয়ে হবে। ওরা যখন ছোট ছিল সেই ছোট থেকে এমনটাই বলে এসেছে, সেই কথা তুমিও জানো। কি বললে তুমি? ওই লোভীদের ঘরে তুমি মেয়ে বিয়ে দিতে চাইছো? এত ঝামেলার পরেও তোমার শিক্ষা হয়নি? খবরদার সিসিএ কথা বলবে না। তোমার
মেয়ে আলী ঝগড়ার জন্য আজ সৈয়দ বাড়ির ভাগ হয়েছে। আমার দোষ, আমি। রাবেয়া হাউমাউ করে কেঁদে উঠলেন। বোনকে শান্ত করতে হালিমা এগিয়ে গেলেও লাভের লাভ কিছুই হলো না। কাচের জিনিসপত্র ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল দিক বেদিক। রাশেদ উঠে গিয়ে মাকে শান্ত করলো। রাবেয়া স্বামীর দিকে ছুড়ে দিলেন গাদা গাদা অভিযোগ। পর্দার আড়াল থেকে আসলো রুমু। আর যাই হোক, সে কখনো হিমেল নামক বেয়াদবটাকে বিয়ে করবে না। এই তো ছোটবেলার কথা, সবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে সে। হিমেল ভাইয়ের অসৎ ছোঁয়াগুলো একটু আধটু বুঝতে পারলেও সে কিছুই কাউকে বলতে পারত না। সবাই ভাবতো হিমেল তাকে কত আদর করে। সেবার হিমেল তাকে মোবাইলে গেম খেলতে দিয়ে আচমকা তার বুকে হাত দেয়। হিমেলের দানবীয় হাতের ছোঁয়ায় রুমুর সারা দেহ আচমকা কেঁপে ওঠে। দ্রুত ফোন ছুঁড়ে ফেলে প্রস্থান নেয় মেয়েটা। না, এটা প্রথম কিংবা শেষ নয়। এভাবে কতবার হেনস্থার শিকার সে হয়েছে গুণে শেষ করা যাবে না। ভয়ে কাউকে কিছু বলতেও পারে না। কাকে বলবে? মা হিমেলের অন্ধভক্ত, বাবা আর ভাইয়ের সাথে খুব বেশি মন খোলা নয় সে। সব মিলিয়ে নিজের কাছে আড়াল রেখেছে। তবে রুমা একা নয়, তার খেলার সাথে রিয়া যখন খেলতে বাড়িতে আসে, মেয়েটাকেও চকলেট কেনার কথা বলে বাজেভাবে ছুঁয়ে দেয় হিমেল। সেদিনের পর যতবার হিমেল রুমুদের বাড়ি এসেছে, ততবার খেলতে আসেনি রিয়া। হাতের ফোনটা শব্দ করতেই ধ্যান ভাঙে মেয়েটার। উজ্জ্বল ভাই ফোন করেছেন। রুমু দ্রুত ফোন কেটে নিজ কক্ষে ফিরল। রাত 12টা বাজতে চলল। উজ্জ্বল ভাই এত রাতে কেন ফোন করলেন? রুমু কাল বিলম্ব না করে ফোনটা ধরল। অত্যন্ত দুঃখী দুঃখী গলায় শুধালো, উজ্জ্বল ভাই, তো রুমে লাইট জ্বলছে কেন? ঘুমাসনি? আমার তো বিয়ে উজ্জ্বল ভাই। কি এই কথা আমাকে এখন বলছিস? চোরের মতো রাত 12টায় কে বিয়ে করে? আপনাকে বলবো কেন? এমনিতেও আপনাকে দাওয়াত করা হবে না। কারণ নিচে দুটো দিয়ে ব্রেনের ব্রাইটনেস বাড়িয়ে দেবো। ফাসিল মেয়ে, দাঁড়া, আমি আসছি তোর বিয়ের ব্যান্ড বাজাতে। রুমু কিছু বলার আগেই ফোন কাটলো উজ্জ্বল। বেচারার মেজাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অপরদিকে রুমু এতবার করে ফোন করেও পেল না উজ্জ্বলকে। বেচারা ফোনটা রেখেই বাইরে গেছে বউ উদ্ধার কাজে। সৈয়দ বাড়ির দানবীয় দেয়ালটা টপকে গাছ পেয়ে নিচে নামলো উজ্জ্বল। আজ যা হওয়ার হবে। বউ নিয়ে যে করে হোক নিজ বাড়িতে ফিরবে। শুকনো পাতার মর্মর শব্দে ধীরে ধীরে পা ফেলতে হলো তাকে। দ্রুত হেঁটে গিয়ে দাঁড়ালো রুমুর জানালার পাশে। বেশ কয়েকবার টোকা দিলেও রুমু জানালা খুলল না। যদিও মেয়েটা শুনতে পায়নি। এখন বড্ড বেশি আফসোস হচ্ছে কেন ফোনটা ফেলে আসলো। উজ্জ্বল চারিদিকে পা টিপে টিপে এগিয়ে যেতেই দেখতে পেল সৈয়দ ইসমাইলের জানালা খোলা। রাবেয়ার সাথে তুমুল ঝগড়া চলছে তার। এটা যে বিয়ে বাড়ি বিন্দুমাত্র বোঝা যাচ্ছে না। তাদের ঝগড়াটা ঠিক কি নিয়ে বোঝার চেষ্টা চালালো উজ্জ্বল। দরজায় দাঁড়িয়ে আছে রুমুর খালা হালিমা। খোলা জানালায় মানব অস্তিত্ব টের পেয়ে আচমকা চিৎকার চেঁচামেচি শুরু করলেন। আল্লাহ গো, ওরে রাবেয়া, চোর চোর, তোর বাড়িতে ডাকাত পড়েছে রে। ওরে কে কোথায় আসিস? চোর, ডাকাত, চোর। হালিমার এক চিৎকারে সতর্ক হয়ে যায় বাড়ির সকলে। এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। বেচারা বুদ্ধি খাটিয়ে দ্রুত দরজার সামনে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তার উদ্দেশ্য কেউ যেন ঘর থেকে বের হতে না পারে। এই বাড়িতে রাশেদ যদি একবার তাকে দেখে ফেলে, তবে কুরুক্ষেত্র হবে। একসাথে সকলে চিৎকার করা শুরু করলো। মুহূর্তেই বাড়ির পরিবেশ গরম হয়ে যায়। রাশেদ দা নিয়ে ছুটে আসে, কিন্তু বের হতে গিয়ে বুঝতে পারলো দরজা বাইরে থেকে আটকানো। উজ্জ্বল দ্রুত গাছে উঠে গেল, দেয়াল টপকে নিচে নামার চেষ্টা চালালো। এখনো সবার চিৎকার শোনা যাচ্ছে। চোর চোর চোর, কে কোথায় আছো? বাড়িতে চোর এসেছে। উজ্জ্বল মুখ বাঁকিয়ে আপনা আপনি বলে, আমি চোর, বউ চোর। সৈয়দ ইসমাইল আপনার বাড়ির মূল্যবান জিনিসটা কিন্তু এই উজ্জ্বল চুরি করবে, কথা দিলাম। মন্ত এলাকাবাসী মুহূর্তেই জেগে গেল। সবাই টর্চ হাতে নিয়ে বেরিয়ে পড়লো চোর খুঁজতে। সেই সাথে উজ্জ্বল নিজেও বের হয়েছে। শার্টের হাতা কনুইতে গুটিয়ে সবার সামনে গলা তুলে বলে, এই এলাকায় চোর, আমার এলাকায় চোর, তাও কিনা সৈয়দ বাড়িতে। শালা বেটা, তোকে পেলে মারতে মারতে সৈয়দ বাড়ির মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম। উজ্জ্বলের কথাটা সবাই না বুঝলেও রু কুচকে তাকিয়ে রইল। উজ্জ্বলের বাবা সৈয়দ শামসুল। মনের সন্দেহ থেকে তিনি ভাবেন, তবে কি সেই চোরটা উজ্জ্বল? সৈয়দ বাড়ির অবিবাহিত মেয়ে রুমু, আর রুমুকে বিয়ে করতে উঠে পড়ে লেগেছে উজ্জ্বল। চোরের হদিস না পেয়ে সবাই যে যার মতো বাড়ি ফিরল। রুমু জানে এই চোরটা কে। উজ্জ্বল ভাই ছাড়া আর কেউ হতেই পারে না। উজ্জ্বল তখন বিছানায় উপর হয়ে শুয়ে। দৌড়ঝাঁপে বেশ হয়রান হয়েছে সে।
তাড়াতাড়ি গাছ পেয়ে উঠতে গিয়ে বাম পাটা ছিলে গেছে। অসহায় রুমুর ফোন পেয়ে ধরলো সে। উজ্জ্বল ভাই, চোরটা কি আপনি ছিলেন? না, কোরিয়ার প্রেসিডেন্ট ছিল। মজা করছেন কেন? তুই মজা করলি কেন? তোর না বিয়ে? আমি বলেছি বিয়ে, তবে কবে তা তো বলিনি। আপনি কেন এলেন এত দৌড়ঝাঁপ করে? এই শোন, তোর মাথায় বুদ্ধি কম, সব খবর। একবার বিয়েটা করতে দে, তোর কপালে আমার এক একটা চুমু তোর ব্রেনে বুলেটের মতো বাঁধবে। দেখবি আমার চুমুর পাওয়ারে কেমন বুদ্ধির রানী হয়ে যাস। এলাকায় উজ্জ্বলের অন্ধ ভক্তের অভাব নেই। ছোট ছোট ছেলেরা উজ্জ্বলের ভীষণ ভক্ত। মুরব্বীরা তাকে পছন্দ করলেও মারপিটের স্বভাবটা ঠিক কারো পছন্দ নয়। অথচ উজ্জ্বল এক সিটির ইশারায় এক একটা দল এসে উপস্থিত হবে। সবাই মার খেতে নয়, বরং মারতে ভালোবাসে। মারামারি যেখানে, উজ্জ্বলের দল সেখানে। এসব নিয়ে যে থানা পুলিশের গণ্ডি টপকাতে হয়নি তা কিন্তু নয়। সৈয়দ শামসুল এলাকার সম্মানীয় ব্যক্তি, কিন্তু তার ছেলের অসংলগ্ন কার্যক্রম তার সম্মানে বহুবার আঘাত হেনেছে। থানা পুলিশের ব্যাপারটা তিনি টাকার উপর মিটিয়ে দেন। যদিও উজ্জ্বল বিনা কারণে মারামারিতে জড়ায় না। একটা হেতু দাঁড় করিয়ে যখনই তার মেজাজ বিগড়ে যাবে, তখনই শুরু হট্টগোল গন্ডগোল। যেমন আজ একটা ছেলে তার ফোন চুরি করে পালাচ্ছিল। ভাগ্যক্রমে উজ্জ্বল তাকে ধরেও ফেলে। দেখতে বেশ ভদ্র, কিন্তু ছেলেটা মস্ত বড় চোর। এলাকায় ইদানিং চুরি বাড়ছে, তার পেছনে যে এই ছেলেটার হাত তা ইতোমধ্যে স্বীকার করে নিয়েছে উজ্জ্বল। ছেলেটাকে শাস্তি স্বরূপ দেওয়া হলো 200 বার কানে ধরা। এলাকার ছেলেরা মহা আনন্দ নিয়ে চোরের কানে ধরার উঠবস গুনছে। অপরদিকে উজ্জ্বল দোকানের চেয়ারে বসে গরম গরম দুধ চায়ে চুমুক দিচ্ছে। সিয়াম এবং দীপু তার পাশেই বসে। হঠাৎ দোকানের সামনে বাইক থেকে নামলো রাশেদ এবং রুমু। দুজনে দোকানের ভেতরেই গেল। আজ আর ভার্সিটিতে যাবে না ভেবেই রেখেছিল উজ্জ্বল, কিন্তু রুমু যাচ্ছে, সে যাবে না তা কি হয়? তাছাড়া কলেজে ওঠার পর 1 বছর যাবৎ অনেক বাদরামও সহ্য করেছে মেয়েটার। এখন আর নয়, এখন সময় এসেছে উজ্জ্বলে নিজের জিনিস নিজে বুঝে নেওয়ার। রাশের দোকান থেকে বেশ কয়েকটি জিনিস কিনলো। রুমু আর চোখে তাকিয়ে দেখলো উজ্জ্বলকে। উজ্জ্বল সেই চাহনির পাল্টা প্রতিক্রিয়া দেখালো ইশারায় চুমু দিয়ে। নিজের ভদ্রতার খোলসটা রেখে গলা ছেড়ে বন্ধুদের উদ্দেশ্যে বলে, বুঝলি, এলাকায় চোর বেড়েছে, মালমাল চুরি হচ্ছে, আমার মন চুরি হচ্ছে, কখন আবার আমার বউটাও চুরি হয়েছে। বউ চুরি হলে এলাকায় তাণ্ডব চলবে, আগেই বলে দিলাম। তরুণ ছেলে দোকানি উজ্জ্বলের কথা শুনে মুচকি হাসে। রাশেদ সেই হাসিটায় অবজ্ঞা নিয়ে বলে, তোমার দোকানের বকাটেরা আড্ডা দিচ্ছে, কিছু বলল না কেন? এলাকায় বকাটেদের উপস্থিত ক্রমাগত বাড়ছে, এদের মোটেও আশকারা দিবে না? উজ্জ্বল বুঝতে পারলো রাশেদ তাকে ফোড়ন কেটে কথাটা বলেছে। উজ্জ্বল পুনরায় চায়ে চুমুক বসিয়ে বন্ধুকে বলে, বুঝলি সিয়াম, এলাকায় কিছু ভদ্রবেশী পরনিন্দা কমিটি খুলে বসেছে। তারা যেখানে সেখানে গিয়ে অন্যের নামে নিন্দা ছড়াচ্ছে। এসব কমিটির লোককে ধরে চিলি সসের থেরাপি দিতে হবে। এই পরনিন্দার কমিটির হেড হয়তো জানেই না এটা আমার দোকান। রাশেদ কিং কর্তব্য বিমূঢ়। ছোট চাচার এই দোকান সে তো জানতই না। উজ্জ্বল শার্টের কলার তুলে বসে কালো চশমাটা চোখে দিল। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেল রাশেদ। এখানে তার গলাবাজি করা বেমানান। রুমু ক্লাসরুমে প্রবেশ করতেই দেখা হলো সুরাইয়ার সাথে। সুরাইয়া রুমুকে দেখেও না দেখার ভান ধরল। রুমু কোমরে হাত দিয়ে বলে, ভাব ধরছিস কেন রে? তুই নিজেই তো ভাবের গোডাউন। উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছে? আমায় নিয়ে কিছু বলেছে? তোর উজ্জ্বল ভাইকে দেখলে আমি 10 হাত দূরে থাকি। রুমু প্রত্যুত্তর করার আগেই ক্লাসে আসে রুমুর বন্ধু। ছেলেটা রুমুকে দেখেই বলে, খালা ভালো আছেন? খালা? উজ্জ্বল ভাইয়ের করা আদেশ, তোকে খালা ডাকতে হবে। কোথায় তোদের উজ্জ্বল ভাই? খালা ডাক, আমি বের করছি। রুমু রেগে মেগে ক্লাস থেকে বেরিয়ে গেল। মাঠের শেষ প্রান্তে দেখা গেল উজ্জ্বলকে। ছেলেটা বাইকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রুমু গিয়ে উজ্জ্বলের পিঠে থাবা দিল। সহসা ব্যথায় চমকে গেল উজ্জ্বল। রুমুকে দেখে নাটকীয় ভঙ্গিমায় বলে, আসতে বউ লাগছে তো। কে বউ? এই খালা কে? আমার বন্ধুরা আমায় খালা ডাকছে কেন? একবার বিয়েটা করি, তারপর ভাবি রাখবে। উজ্জ্বল ভাই, এসব কিন্তু ভালো হচ্ছে না। আমিও সবাইকে বলে দিব আপনি একটা চোর। আমাদের বাড়ি গিয়েছিলেন চুরি করতে। যা গিয়ে বল, আমি কি চুরি করেছি বলতো? আমি শুধু তোর মন চুরি করেছি। আপনাকে লাগেও চোরের মতো। উজ্জ্বল ভাইকে গজব বেইজ্জতি করে চলে গেল রুমু। বেচারা হতভম্ব নয়নে তাকিয়ে রইল। পাশে থেকে বন্ধুরা সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। কেটে গেল প্রায় 1 সপ্তাহ। এই কয়েকটা দিনে বিয়ে নিয়ে রুমুর পরিবারের কোনো আলাপচারিতা ছিল না। তাই তো মেয়েটা ভেবেই নিল বিয়ের ভূত হয়তো সবার মাথা থেকে নেমে গেছে। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে অবশেষে পাত্রপক্ষ তাকে দেখতে এসেছে।
পাত্রপক্ষের সামনে বসা রুমুর জীবনে এই প্রথমবার। দেখতে আসবে শোনার পর থেকে মেয়েটার কান্না কিছুতেই থামছে না। রুমুর ভাবি আনিকা শাড়ি পরাতে গিয়ে পরলো চরম বিপাকে। রুমু কিছুতেই শাড়ি পরবে না। অবশেষে মায়ের ধমকে শাড়ি পরতে বাধ্য হলো। একটি নীল জামদানি শাড়ি গায়ে জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটার কান্নারত ফোলা মুখখানি দেখে আনিকা মিষ্টি হাসছে। এই জানিস, কাঁদলে মেয়েদের সৌন্দর্য দ্বিগুণ বাড়ে। তোকে কি যে সুন্দর লাগছে। ভাইয়ার বাড়াবাড়িতে এইসব হলো। ভাবি তুমি অন্তত আমার পক্ষ নিতে। আজ পর্যন্ত আমাকে দেখেছো এই বাড়িতে গলা তুলে কথা বলতে? বড়রা যা বলেছেন তাতেই সামিল হয়েছি। কথার মাঝে রাশেদ কক্ষে এলো। আনিকাকে তাড়া দিল পাত্রপক্ষের সামনে রুমুকে নিয়ে যেতে। মেয়েটা ছোট ছোট পা ফেলে ভিত চাহনিতে এগিয়ে গেল বসার ঘরে। পাত্র মূলত রাশেদের বন্ধুর কাজিন। ছেলের বাবা ভীষণ ধার্মিক। রুমুকে তাদের আগে থেকে পছন্দ করাই ছিল। শুধু ছেলে দেশে আসলে বাকি কথা হবে। রুমুকে দেখে উপস্থিত সবার হাসি চওড়া হলো। ছেলেরা এক দেখায় পছন্দ করলো রুমুকে। পাত্রপক্ষে টুকটাক প্রশ্নের মাঝে উপস্থিত হয় উজ্জ্বল। ছেলেটা শার্টের হাতা গুটিয়ে বসলো সোফায়। ভীষণ ব্যস্ততা দেখিয়ে হাসি চওড়া করে বলে, সরি, দেরি হয়ে গেল। আমি আগে আসতাম, কিন্তু একটু ব্যস্ত সময় পার করছি। উজ্জ্বলকে দেখে রুমুর বাড়ির সবাই হতবাক হতভম্ব। পাত্রপক্ষ প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে তার পানে। উজ্জ্বল হেসে বলে, আমি রুমুর একমাত্র চাচার একমাত্র ছেলে। আমি উজ্জ্বল। আর পাত্রকে? প্রশ্নটা করেই উজ্জ্বল তাকালো পাত্রের বড় মামার পানে। উজ্জ্বল মুখটা কুঁচকে বলে, আপনি পাত্র? বয়স কত? বুড়ো বয়সে ভীমরতি? আপনার মতো বুড়োটা কচি কচি মেয়েগুলোকে বিয়ে করে নেয় বলেই আমার মতো অবলা ইয়াং ছেলেগুলো পাত্রের প্রতি হিমশিম খেতে পড়তে হয়। পাত্রের মামা ভীষণ লজ্জায় পড়ল। এই আতপাকল ছেলে কাকে কি বলছে। পাত্র গুরু গম্ভীর গলায় শুধায়, এই যে কোথাও ভুল হচ্ছে, আমি পাত্র। উজ্জ্বল ভীষণ লজ্জা পাওয়ার ভান করে বলে, সরি, আসলে উনি ঝাঁকানাকে পাঞ্জাবি পরে এসছেন তো আমি আবার ভেবে বসলাম উনি পাত্র। রুমু না চাইতেও ঠোঁট টিপে হাসল। উজ্জ্বল যে এই বিয়ে পণ্ড করতে এসেছে তা সে বেশ ভালোভাবেই জানে। রুমু উজ্জ্বলের পানে সরু চোখে তাকালো। রুমুর সাথে মিল রেখে এই ছেলে আজ নীল শার্ট পরেছে। যে কেউ দেখলে ভাববে এরা নিশ্চয়ই কাপল। উজ্জ্বলের পরিস্থিতি মোটেও পছন্দ করলো না রাশেদ, কিন্তু এই মুহূর্তে কিছু বলাও যাবে না। সে চায় না এত ভালো জায়গায় বোনের বিয়েটা ভেঙে যাক, তাই তো চুপচাপ সবটা হজম করছে সে। বুদ্ধি খাটিয়ে রাশেদ তাড়া দিল পাত্রপক্ষকে। আপনারা নাস্তা সেরে নিন, রোমু বরং ভিতরে যাক। রুমু চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষল উজ্জ্বল। রাশেদ একে একে নাস্তার সব ট্রে আনতে ব্যস্ত। এর মাঝে উজ্জ্বল উঠে গিয়ে দাঁড়ালো বড় চাচা সৈয়দ ইসমাইলের পাশে। ছেলেটা চাপা স্বরে বলে, চাচা যান, কথা দিয়ে কথার খেলাপ করা মানুষ আপনি নন। আমার সাথে কিন্তু প্রতারণা হচ্ছে। ছোটবেলা থেকে বলে আসলেন আমি আপনার জামাই, অথচ ঠিকই সুযোগ বুঝে অন্য পাত্রের কাছে মেয়েকে দিচ্ছেন। আমার মেয়েকে বিয়ে করার মতো কি যোগ্যতা আছে তোমার? আপনার মেয়েকে বিয়ে করার মতো যোগ্যতা বলতে টিকটকে নাচতে হবে, এই তো? সরি, আমার সে যোগ্যতা নেই। অপমানে থমথমে হয়ে গেল ইসমাইলের মুখ। সত্যি তো, তার মেয়ের কি এমন অর্জন আছে যার জন্য যোগ্যতা খুঁজছেন তিনি? উজ্জ্বল সবাইকে নাস্তা সার্ভ করছে, এর মাঝে সে নিজেও খাচ্ছে। পাত্রের বাবা মেয়েদের আপ্যায়ন এবং মেয়ে দেখে ভীষণ খুশি। তিনি আজকে কাবিনের তারিখ নির্ধারণ করবেন। খাবার শেষে পাত্রের পরিবার তাদের মাঝে আলাপ আলোচনা করছিল। তখন মেয়ের বাড়ির কেউ উপস্থিত নেই। উজ্জ্বল ভেতরের কক্ষে ডাইনিং টেবিলে বসে একের পর এক একটা পদ সাবার করছে। তার খাওয়ার স্পিড দেখে তাজ্জব বনে গেল রুমু। উজ্জ্বলকে দেখে তার চাচি আর চাচাতো ভাই রাশেদ যে জ্বলে পুড়ে যাচ্ছে, এতেই তার বড় শান্তি লাগছে। খাওয়ার শেষে উজ্জ্বল ওয়াশরুমে গেল। তখনই ওয়াশরুম থেকে বের হতে দেখা গেল পাত্রের বাবাকে। আঙ্কেল, মেয়ে আপনার পছন্দ হয়েছে? জি, মেয়েটা পছন্দ করার মতো। তবে মেয়েটা যে টিকটকে নাচানাচি করে জানেন আপনি? পাত্রের বাবা যেহেতু ধার্মিক, এমন কথা শুনে তাজ্জব বনে গেলেন। মুখ দিয়ে কয়েকবার শুধালেন, আস্তাগফিরুল্লাহ। উজ্জ্বল দ্রুত পকেট থেকে ফোন নিয়ে রুমুর নাচের টিকটক ভিডিও দেখালো। ব্যাস, পাত্রের বাবা মুহূর্তেই সিদ্ধান্ত পাল্টালেন। এই মেয়ের সাথে কিছুতেই তিনি ছেলের বিয়ে দেবেন না। উজ্জ্বলের পরিকল্পনা মোতাবেক রুমুর বিয়েটা ভেঙে গেল। এত ভালো ঘরে বিয়েটা হলো না, তা যে কিছুতেই মানতে পারল না রাশেদ। এই বিয়ে ভাঙার পেছনে যে উজ্জ্বলের হাত আছে তা সে বেশ ভালো করেই জানে। কিন্তু উজ্জ্বলকে খবর দিল কে? রাশেদের সন্দেহ হলো তার বাবার উপর। না চাইতেও আজ বাবা ছেলের কয়েক দফা ঝামেলা করালো। এর মাঝে রাবেয়া ঘোষণা দিয়ে বসলেন রুমুর বিয়ে তার বোনের ছেলের সাথেই হবে, এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তিনি কারো মতামত চান না। রাতের খাওয়া শেষে সৈয়দ শামসুল একটা বাঙ্গি ফল নিজ হাতে কাটলেন।
ঘরের কেউ এই ফল পছন্দ না করলেও তিনি বেশ পছন্দ করেন। বাঙ্গির সিজনে এই ঘরে এক প্রকার বাঙ্গির অত্যাচার চালান তিনি। উজ্জ্বল খাওয়া শেষ করে নিজের কক্ষে ফিরে যায়, কিন্তু শামসুল তাকে আবার ডেকে পাঠায়। ছেলেটা ডাইনিং টেবিলের সামনে আসতেই নজরে আসে থালা ভর্তি বাঙ্গির ছোট ছোট টুকরো। মুহূর্তেই তার মুখটা পাংশুটে বর্ণ ধারণ করে। আব্বা, খবরদার এই বাঙ্গি নিয়ে জোরে জোরে করবা না। অবশ্যই করব। সিজনের ফল খাওয়া কতটা ভালো তুই জানিস? আব্বা, আমার বিয়ের সিজন কবে আসবে? বিয়েও কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী। বাঙ্গি খা, তারপর বলবো। বাবা ছেলের বাঘ বেতনটায় মুচকি হাসলেন নার্গিস। স্বামীর মন রক্ষার্থে না চাইতেও তিনি বাঙ্গি খাচ্ছেন। উজ্জ্বল ভোতা মুখে দাঁড়িয়ে আছে, খাবে কি খাবে না ভাবতে ভাবতে শামসুল করা ধমক দিলেন। বাবার ধমকে উজ্জ্বল বাঙ্গি মুখে তুলল। কয়েকবার দাঁতের তলায় পিষতেই বিদঘুটের সাথে গাল ভর্তি সব ফেলে দিল। বিষাদে উজ্জ্বল আহাজারি করে বলে, আব্বা, বাঙ্গির নিজস্ব কোনো স্বাদ নাই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এই উজ্জ্বলের নিজস্ব কোনো বউ নাই। গরমে দিশাহীন জনজীবন, উত্তপ্ত রোদের ঊর্ধ্বশ্বাস অবস্থা। রাতের 2টা বাজতে চলল। উজ্জ্বলের চোখে ঘুম নেই। এই গরমে বউয়ের গুরুত্ব অপরিসীম। এই যে একটা বউ থাকলে হাত পাখার বাতাস করত, বউকে দেখলেই উত্তপ্ত চামড়া শীতল হতো। এসব কি বাবা মা বুঝে না? আশ্চর্য, তারা চায় কি? রুমে ফ্যানের বাতাসে যেন আগুনের গোলা ছুটছে। গরম বাতাসে অতিষ্ঠ হয়ে বাইরে বেরিয়ে এলো ছেলেটা। ছাদে বসে শীতল হাওয়া উপভোগ করতে মন্দ লাগছে না। ছাদের জল চৌকিতে বসে গলা ছেড়ে অনেকক্ষণ যাবৎ গান গাইল। ছোটবেলায় উজ্জ্বলের গানের হাতেখড়ি হয় এলাকার এক বড় ভাইয়ের কাছ থেকে। নিঃসন্দেহে ছেলেটার গলার স্বর ভীষণ সুন্দর। এই গুণের ভাটা পড়ে সৈয়দ শামসুল হকের কাছে। তিনি চান না ছেলে গানে মনোনিবেশ করুক। আবার অনাগ্রহে গান ছাড়লো উজ্জ্বল। পরে অবশ্য এলাকার সেই বড় ভাই অন্য জেলায় চলে যান, আর বিশেষভাবে গান গাওয়া হয়নি উজ্জ্বলের। মাঝে মাঝে নিজের প্রশান্তির জন্য গায়, তবে খুব কম। আজকের চাঁদটা তার পূর্ণ সৌন্দর্য ঢেলে আকাশের বুকে উঠে বসেছে। তার সৌন্দর্যে ঝলসে যাচ্ছে উজ্জ্বল। চাঁদের আলোয় আলোকিত চাঁদটা কি এক অপরূপ দৃশ্য। উজ্জ্বল আচমকা উঠে বসে, দ্রুত ফোন নিয়ে ভিডিও কল করলো রুমুকে। রাত জেগে সিরিজ দেখছিল রুমু, তাই উজ্জ্বল ভাইয়ের ফোন ধরতে তার সময় লাগলো না। তবে উজ্জ্বল ভাইকে বোকা বানাতে ঘুমের ভান ধরে বলে, উজ্জ্বল ভাই কোনো সমস্যা? বিরাট সমস্যা, বিশাল সমস্যা। কি হয়েছে? এত জ্বালিয়ে আবার বলছিস কি হয়েছে? আমি আবার কি করলাম? তুই ঘুমাচ্ছিস না কেন? মাত্র চোখ লেগে এলো, আপনিই তো ফোন করে তুলে দিলেন। ফাজলামি করছিস বেয়াদব বেটি। খবরদার বেডি বলবেন না, আমার একটা নাম আছে রুমু। ওকে, চুমু। আশ্চর্য, আমার নাম রুমু। তুই দে একটা চুমু। উফ, এবার বলুন তো উজ্জ্বল ভাই রাত জেগে কি করছেন? আজ কার বাড়িতে চুরি করতে গেলেন? তুই রাজ্যে গেছিস কেন? সবচেয়ে বড় কথা, তুই বাইরে কি করছিস? বাইরে? হ্যাঁ, বাইরে। তোর সাহস দেখে অবাক হচ্ছে রোমো। আমি আমার রুমে আছি। কি বলেন, আমি বাইরে গেলাম কখন? এখনো তুই বাইরে? এখনো যা, আমাকে জানাটা বন্ধ কর। উজ্জ্বল ভাই, আমি আমার রুমে। চালা কি করিস তুই যে বাইরে? আমার কাছে প্রমাণ আছে। সত্যি করে বলুন তো, শুকনাটা খেয়েছেন নাকি ভেজাটা? উজ্জ্বলের ভ্রু কুচকে গেল। সন্দিহান স্বরে বলে, ভেজা শুকনো মানে? বুঝতে পারছেন না? একদমই না। উজ্জ্বল ভাই, গাজা আপনাকে খেয়েছে নাকি আপনি গাজাকে খেয়েছেন? তুই কথা বলেছিস কেন? ফাসিল বে, তুই বাইরে কি করিস? রুমু বিরক্তে চোখ মুখ কুচকে ফেলল। উজ্জ্বল ভাই এবার বাড়াবাড়ি করছেন। আজকাল কি তিনি নেশা পানি খান? রুমু নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে, উজ্জ্বল ভাই, আমি নিজের রুমে আছি। আপনি কি দেখতে পাচ্ছেন না? অন্ধকারে রুমের লাইট অফ। কিন্তু এই যে তুই অন্ধকার আকাশে একটু আলো হয়ে চলছিস। উজ্জ্বল ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে চাঁদের দিকে ধরল। রুমুর কুচকে থাকা ঠোঁটটা এক চিলতে হাসিতে প্রসারিত হলো। সেই সাথে হাসলো উজ্জ্বল নিজেও। উজ্জ্বলের গলার স্বরটা দমে গেল, মিহিয়ে গেল মুহূর্তেই। আবহাওয়াটা কেমন যেন প্রেম প্রেম ঠেকলো রুমুর কাছে। ফোনটা অন্যায় চেপে দ্রুত জানালা খুলল সে। অন্ধকার আকাশে মস্ত বড় চাঁদটা দেখে নিঃশব্দে হাসলো। রোমো, ওঠ, জানলা খুলে চারটা দেখ। পাগলের প্রলাপ বকবেন না তো উজ্জ্বল ভাই। এই রাতে জানালা খুলে চাঁদ দেখবো? আমি পাগল নাকি? আপনার মতো চোরেরা যদি আমার জানালার শিক কেটে চলে আসে? তুই আমার কথা রাখবি না? একদম না। উজ্জ্বল চুপসে গেল। বেচারা উজ্জ্বল জানলই না রুমু জানালা খুলে চাঁদটাকে দেখছে। দুজন দুদিকে, অথচ একটা চাঁদকে অবলোকন করছে মুগ্ধতা নিয়ে। নীরবতা ছিন্ন করে উজ্জ্বল বলে, রোমো, গান ছেড়ে দিয়েছে, কাউকে তুই শোনাই না। তুই আমার গান শুনবি? তোকে গান শোনাতে ইচ্ছে করছে। উজ্জ্বল ভাইয়ের নিঃসংকোচ আবদার। রুমু এ আবদার ফেলবে কি করে? তাছাড়া উজ্জ্বল ভাইয়ের গান শোনা হয়নি
অনেকটা মাস কেটেছে। উজ্জ্বল ভাই শুরু করুন, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গানটা শুনে ঘুমিয়ে যা। বিয়ের পর তোর ঘুম হারাম করতে আছি আমি। কেন, কি করবেন রাত জেগে? আমাকে সঙ্গে নিয়ে চুরি করতে যাবেন? যাবো অন্য কোথাও। এখন এসে বলতে ইচ্ছা করছে না, রাত এসে বলা ঠিক নয়। আমি আবার তার ছেড়ে কন্ট্রোললেস। কন্ট্রোল হারিয়ে বলতে যায় না, পরে এক্ষুনি বিয়ে করে ফেলবো। রুমু ঠোঁট চেপে হাসে। উজ্জ্বল কিয়ৎক্ষণ চুপ থেকে গান ধরে। উজ্জ্বল ভাই, আপনি তো সাঁতার পারেন না, প্লিজ ডুবে যাবেন না। ডুবে গেলে আপনার মতো হাতি আকৃতির দেহটাকে তুলবে কে? প্লিজ ঘুমিয়ে যান, আর আমাকেও ঘুমোতে দিন। আবেগের জল ঢেলে রুমু ফোনটা কেটে দিল। বুকের ভেতরটা ধক করে উঠল উজ্জ্বলের। এভাবে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করছে। মেজাজটা প্রচন্ড গরম হলো উজ্জ্বলের। এই মেয়ের কি ভালো কথা সহ্য হয় না? এভাবে চললে প্রেম হবে কি করে? প্রেম না হলে বিয়ে হবে না, বিয়ে না হলে রোম্যান্স হবে না, আর রোম্যান্স না হলে বাচ্চা হবে না, বাচ্চা না হলে উজ্জ্বল বাপ হবে না, বাপ না হলে আর কিছু মাথায় এলো না উজ্জ্বলের। প্রচন্ড জেদ নিয়ে পায়চারি শুরু করলো সে। বেচারা বিড়বিড় করে বলে, একে তো গরম, তার উপর আমার মাথা গরম। আজ কলেজে গেল না রুমু। ভাবির সাথে টুকটাক কাজ সামলে নিজের কক্ষে ফিরল সে। এখনো সকালে নাস্তা খাওয়া বাকি। কাজের লোক রহিমা আজ আসতে পারেনি। তার নাকি ভীষণ জ্বর। সব মিলিয়ে সংসারের বাড়তি কাজ পড়েছে পরিবারের সবার ভাগে। প্রচন্ড গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘেমে একাকার রুমু। দ্রুত হাত মুখ ধুয়ে ফোনটা হাতে নিল সে। আচমকা পেছন থেকে কেউ জড়িয়ে ধরতেই কেঁপে উঠল মেয়েটা। শরীর ঘোরানোর আগে দুহাত পেঁচিয়ে ধরে তার পেট। অচেনা পুরুষালী হাতের ছোঁয়ায় কেঁপে ওঠে রুমুর সর্বাঙ্গ। কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে অজ্ঞাত ব্যক্তিটি থুতনি রাখে। কেমন আছো কিউটি? হিমেল ভাই। সর্বাঙ্গ কেঁপে উঠল মেয়েটার। দ্রুত নিজেকে ছাড়াতে নিলে হিমেলের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ছোটাছুটি করছো কেন? কতদিন পর তোমার দেখা পেলাম। অনেক চেঞ্জ হয়েছ, যতটা ভেবেছিলাম তার থেকে অনেক আকর্ষণীয় হয়ে গেছো। দেহের সর্বশক্তি দিয়ে হিমেলকে ধাক্কা দিল রুমু। মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। ধর ধর করে ঘাম ঝরছে কপল বেয়ে। তীব্র ঝাঁঝালো গলায় রুমু বলে, আপনি অনুমতি ছাড়া আমার রুমে কি করছেন? আর কিছুটা সময়, এরপর এটা আমারও রোম হবে। মানে? তুমি জানো না? কি জানবো? রুমু অবাক হয়। সে কি জানবে? হিমেল কি বলছে? আপনি কথা কেন বলছেন না? কি জানবো আমি? তোমার আমার বিয়ে ঠিক, তুমি জানো না? কালকেই তো বিয়ে। বিয়ে? কই, সে তো জানে না। কবে ঠিক হলো বিয়ে? এত তাড়াতাড়ি বাবা মা সিদ্ধান্ত নিয়ে নিল, অথচ তাকে কিছুই জানালো না। তার বিয়ে তাকেই জানালো না। প্রচন্ড রাগ হলো রুমুর। হিমেলের দিকে তাকিয়ে হিসিয়ে বলে, আপনার মতো ছেলেকে বিয়ে করার চাইতে অবিবাহিত থাকা অনেক ভালো। তাই নাকি? তা আছে নাকি কেউ? কে থাকবে? প্রেমিক? সরুন সামনে থেকে, আপনার মুখ দেখতেও আমার বিরক্ত লাগে। শোনো, বিয়ের আগে ওইসব একটু একটু হয়, ব্যাপার না। রুম ডেট পর্যন্ত না গড়ালেই চলবে। বিতৃষ্ণায় ভরে গেল রুমুর মন। দ্রুত কক্ষ ছুড়ে বেরিয়ে দেখা পেল রাবেয়ার। মেয়েটা রাগ সামলাতে না পেরে চেঁচিয়ে বলে, আমার কোন সাহসে তুমি আমায় না জানিয়ে বিয়ে ঠিক করেছো? আমার সাহস? তোর বিয়ে ঠিক করতেও আমার সাহস লাগবে? আমার জীবনের এত বড় সিদ্ধান্ত নেবে, অথচ আমায় জানাবে না? রুমুর চিৎকারের রাশিদ এগিয়ে গেল। কড়া গলায় শাসনের সুরে সে বলে, রিমু, আম্মার সাথে এভাবে কথা বলছিস কেন? আমরা আমার বিয়ে ঠিক করলে, অথচ আমার মতামত নিলে না। আম্মা, সেদিন বলেই দিয়েছিলাম তোর বিয়ে ইমেলের সাথেই হবে। আমি এই বিয়ে করব না, যা ইচ্ছে তাই করো। এমন মার মারবো, গলা তোলে কথা বলার সাহস পাবি না। ইমেলের মতো একটা ছেলেকে রিজেক্ট করার সাহস তোর হয় কি করে? তোর কোন যোগ্যতা আছে বেয়াদুপি করার জন্য? আগের বিয়ের সম্বোধন বেচতে গেল এখন। হিমেল রাশেদকে থামিয়ে বলে, ভাইয়া, রুমু বাচ্চা মেয়ে, না বুঝে সিনক্রিয়েট করছে। বিয়েটা হয়ে গেলে সব মেনে নেবে, আপনারা ওকে বাঁকাবাকি করবেন না। রুমু বুঝতে পারলো এ বাড়িতে কেউ তার কথা শুনবে না। সাহস করে চলে গেল তার বাবার কাছে। সৈয়দ ইসমাইল তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছেন। রুমের বাইরে যে মেয়ের চিৎকার চেঁচামেচি করছিল সবটাই শুনেছেন তিনি। রুমু চট জলদি বাবার মুখোমুখি দাঁড়ালো। বাবাকে ভীষণ ভয় পায় সে। বাবার সাথে সম্পর্কটা খুব বেশি সহজ নয়। মেয়েটা সাহস নিয়ে বলে, আমি এই বিয়ে করব না আব্বা। জানি। তুমি কিছু বলছো না কেন? বলার মতো মুখ নেই। তোর মা সেই দিন গলায় দড়ি দিয়েছিল জানিস? তুই তো কলেজে ছিলি, তোর বিয়েতে রাজি হইনি বলেই এমনটা করেছে। রাজি আমি, আর কি বলবো, কিছু বলার নেই। আমার কথায় কারো গুরুত্ব নেই। সৈয়দ ইসমাইল কিয়ৎক্ষণ থামলেন। বড় শ্বাস ছেড়ে বলেন, ইমেল শিক্ষিত ভদ্র ছেলে,
ভালো জব করছে, তুই তাকে কেন বিয়ে করবি না? গলা ধরে এলো রুমুর। সে বাবাকে কি করে বলবে হিমেল ভালো ছেলে নয়? সৈয়দ ইসমাইল মেয়ের নীরবতা দেখে বলেন, তুই কি কাউকে পছন্দ করিস? না আব্বা, বিষয়টা তা নয়। ছোটবেলা থেকেই দেখছি হিমেল ভাইয়া বাপের কাছে কেন গেলি আমার নামে বিচার নিয়ে? তোর বাপের সাধ্য নেই এই বিয়ে ভাঙার। রুমু কথা শেষ করার আগে রাবেয়ার ঝাঁঝালো ধমকে কেঁপে উঠল সে। এক্ষুনি সুযোগ ছিল বাবাকে সত্যটা জানানোর, কিন্তু রাবেয়ার ধমকে চুপসে গেল মেয়েটা। রুমু মিনমিনিয়ে বলে, আম্মা তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, আমি এই বিয়ে করব না। তুইও বাড়াবাড়ি করছিস। এই বিয়ে তোকে করতেই হবে। আমার বোনের ছেলের মতো ছেলে হয় না লাখে একটা। তুই সেই ছেলেকে বিয়ে করবি না? নিশ্চয়ই বাইরে তোর চক্কর চলছে। রুমু রাগ দেখালো, কাউকে কিছু না বলে চলে গেল নিজের কক্ষে। ওয়ার্ড্রপ থেকে সব জামা কাপড় নিয়ে একটা ব্যাগে ঢুকাতে শুরু করে। ভাবি আনিকা চুপচাপ সব দেখছিল। রুমু এমন কেন করছে? হিমেল ভীষণ ভালো ছেলে, অথচ এই মেয়েটা কিনা বোকার মতো কাজ করছে। মেয়েকে ব্যাগ গুছাতে দেখে পুনরায় ঝগড়া বিবাদে লেগে যায় রাবেয়া। রুমুর এতটা জেদ দেখে মারতে শুরু করেন তিনি। চোখের পলকে সবটা কেমন এলোমেলো হয়ে যায়। গায়ে হলুদ শাড়ি জড়িয়ে বসে আছে রুমু। মেয়েটা সারা শরীরে মারের দাগ, গালটা কেমন ফুলে আছে। সৈয়দ ইসমাইল ঘরোয়া এই বিয়ের আয়োজনে ঘুরেও তাকালেন না। তিনি নিজেকে রুমে বন্দি করলেন। আশেপাশে কেউ জানলো না আজ রুমুর হলুদ সন্ধ্যা। মূলত রাশেদ চায় না কেউ জানুক। আগের বার যে উজ্জ্বল বিয়েটা পণ্ড করেছে সে বেশ ভালো করেই জানে এবারও নিশ্চয় বিয়েটা ভাঙতে উঠে পড়ে লাগবে। আগামীকাল রুমুর কাবিন। রুমুর খালা হালিমার পরিবারের কেউ আজ বাড়ি ফিরল না, সবাই রুমুদের বাড়িতেই রইল। ঘরোয়া আয়োজনে রুমুর গায়ে হলুদের ব্যবস্থা হলো। রক্তের জমাট বাঁধা মুখে হলুদের ছোঁয়া বেমানান। কাঁদতে কাঁদতে রুমুর চোখ মুখ ফুলে বিভৎস অবস্থা। ভবিতব্যে যা আছে তাই হবে, না চাইতেও মানতে প্রস্তুত হলো রুমু। সারাটা দিন রুমুর ফোন অফ ছিল। অপরদিকে রহিমা আজ কাজে না যাওয়ায় রুমুর খোঁজ নিতে পারল না উজ্জ্বল। রুমুর বাড়িতে এই মুহূর্তে যাওয়াও সম্ভব নয়। উজ্জ্বলের সারাটা দিন কাটলো হতাশায়। গভীর রাতেও ছেলেটার চোখে ঘুম ধরা দিল না। বিছানার এপাশ ওপাশ ছটফট করতে করতে অশান্ত হয় মন। আপন মনে সে বলে, বুকটা খাকা করছে কেন? সময়ের কাজ সময়ে করতে হয়, সময়ের কথা সময়ে বলতে হয়। সময়টা পেরিয়ে গেলে অসময়ে সবটাই ফিকে। এই যে রুমুর সাথেও একই কাণ্ড ঘটেছে। হিমেলের কথা অতীতে কাউকে না জানালেও মেয়েটা আজ জানাতে বাধ্য হয়েছে। রুমুর কথা রাশেদ মন দিয়ে শুনল সবটা, কিন্তু হঠাৎ ফিক করে হেসে ফেলল সে। রাশেদ ভেবেই নিল বিয়ে ভাঙার উদ্দেশ্যে রুমু এসব বলছে। কেউ শুনল না তার কথা, কেউ গুরুত্বও দিল না। হিমেল সবার চোখের মণি। হলুদের আয়োজন শেষে সবাই যে যার কাজ শেষে ঘুমিয়ে পড়ল। গায়ের হলুদ শাড়ি জড়িয়ে হাত পা গুটিয়ে মেঝেতে বসে আছে রুমু। সারা শরীরে যন্ত্রণা করছে। অবশ্য এই যন্ত্রণার কাছে মনের যন্ত্রণা কিছুই না। মনে মনে উজ্জ্বলকে কতবার যে চেয়েছে তার হিসাব নেই। এই ঘোর বিপদে একমাত্র উজ্জ্বলই তাকে সশরীরে সাহায্য করতে পারে। যদি নিজের ফোনটা আজ থাকতো, সবার আগে সে উজ্জ্বল ভাইকে ফোন করত, কিন্তু ফোনটা নিয়ে গেল রাশেদ। তার ফোন এখন রাশেদের জিম্মায়। খালা হালিমা আজ তার কক্ষে ঘুমিয়েছে। মেয়েটাকে কত বোঝালেন তিনি, কিন্তু রুমু তার জেদেই অনড়। এই বেয়াদবকে বিয়ে করার চাইতে উজ্জ্বল ভাইয়ের গলায় ঝোলা ঢের ভাই। ছোট থেকে দেখে আসছে যে উজ্জ্বল ভাই রুমু রুমু করে কতটা পাগল। উজ্জ্বলের ভালোবাসা বুঝতে পেরেও রুমু কখনো সাড়া দেয়নি। কেন দেয়নি? মেয়েদের এই এক বদ অভ্যাস, যে ভালোবাসে তাকে পাত্তা না দিয়ে ঘোরাতে বেশ আনন্দ পায়। দেয়াল ঘড়িতে জানান দিচ্ছে এই রাত শেষ হতে চলেছে। ভোর 4টার কাঁটা ছুঁয়েছে। হঠাৎ দরজা খুলতেই রুমু ভয় পেয়ে গেল। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে দু চোখ ঝাপসা হলো তার। মাথায় যখন খোলা আকাশ, তখনই ভরসার একটি হাত তার মাথা ছুঁয়ে দিল, সাহায্য করলো দেমাগে ভরা সৈয়দ বাড়ি ছেড়ে পালাতে। রুমু পালাতে পেরে যতটা না খুশি হয়েছে, নিজের ফোন ফিরে পেয়ে ততটাই খুশি হয়েছে। এখন অন্তত উজ্জ্বল ভাইকে সবটা জানানো যাবে। এছাড়া আর কাকে জানাবে? পরিবারের বাইরে কেউ তাকে সাহায্য করার নেই। উদ্দেশ্যহীন অনেকটা রাস্তা গিয়ে থামল রুমু। নিরিবিলি পথে হাঁটতে তার বুক কাঁপছে, ভয়ে বিবশ হচ্ছে সারা শরীর। একটি দোকানের বেঞ্চিতে বসে ফোন করলো উজ্জ্বল ভাইকে। উজ্জ্বল তখনও ঘুমায়নি। রুমুর চিন্তায় তার ঘুম আসছে না। কই, এমন তো আগে হয়নি। হঠাৎ মেয়েটা নিরুদ্দেশ কেন? উজ্জ্বলের ফোন বাজতেই সাথে সাথে ফোন তুলল সে। রুমু ফোন করেছে, তাও অসময়ে। ভারী আশ্চর্যের বিষয়। রুমু, ঠিক আছিস? গলা ধরে এলো মেয়েটার, কিন্তু কাঁদলো না। নিজেকে শক্ত রেখে বলে, উজ্জ্বল ভাই আসতে পারবেন আপনি?
কোথায়? সুরাইয়াদের বাড়ির পাশে যে দোকানটা আছে সেখানে বসে আছি আমি। তুই এত রাতে সেখানে কি করছিস? মাথা ঠিক আছে? তাই তো বললাম আসুন, প্লিজ কাউকে জানাবেন না। কি হয়েছে বলবি আমায়? বলবো বলেই তো ডেকেছি। আপনার বাইকটা নিয়ে আসেন, সাথে টাকা পয়সা যা আছে নিয়ে আসেন। আমি কিন্তু খালি হাতে। রুমু, তুই সাবধানে থাক, আমি আসছি। উজ্জ্বল ভাই, আপনি যে বের হবেন একটু শব্দ যেন না হয়, কেউ যেন আওয়াজ না পায়। বাইক স্টার্ট দিয়ে বের হবেন না। আমার এই রিকোয়েস্টগুলো রাখুন। তাড়াতাড়ি আসুন, হাতে সময় কম। উজ্জ্বল তাড়াহুড়োর মাঝে বেশ কৌশলে বাড়ি থেকে বের হলো। চারিদিকে ফজরের আজানের ধ্বনিতে মুখরিত। কিছুটা দূরে গিয়ে বাইক স্টার্ট করলো সে। প্রায় 3 মিনিটে পৌঁছে গেল কাঙ্ক্ষিত স্থানে। উজ্জ্বল ভাইকে দেখা মাত্রই রুমো বাইকে চড়ে বসলো। কথা বলার সুযোগ না দিয়ে বলে, উজ্জ্বল ভাই, এমন কোথাও নিয়ে যান যেখানে আমার ভাই আমায় খুঁজে পাবে না। কি হয়েছে বলবি তো? বলবো, সব বলবো, চলুন আগে। উজ্জ্বল রুমোকে নিয়ে গেল বেশ দূরে একটি পার্কে। এটি লোকাল পার্ক। আশেপাশে অনেক ভিক্ষুক কাঁথা জড়িয়ে শুয়ে আছে। ঘন আধার কেটে আধারের বুক চিরে আলোর দেখা মিলছে। উজ্জ্বল পরিপূর্ণ দৃষ্টি রাখলো রুমোর পানে। মেয়েটা হলুদ শাড়ি পরেছে। আবছা আলোয় দেখা যাচ্ছে তার গালে থাকা আঁচড়। রুমু, শাড়ি পরলি কেন? তোর গালে এসব কিসের দাগ? রুমু কেঁদে ফেলল। কান্নার মাঝেই শুরু থেকে শেষ অবধি সবটা বলল উজ্জ্বল ভাইকে। কান্নার গতিক বাড়তে বাড়তে কখন যে উজ্জ্বলের বুকে মাথা রেখেছে তার হুঁশ নেই। উজ্জ্বল স্তব্ধ বাকরুদ্ধ। তবে ভেতরে জমে থাকা নিয়ন্ত্রণহীন রাগ, ক্ষোভ ধীরে ধীরে বাড়ল। মস্তিষ্ক টকবক করছে, রক্ত চলাচল অতি সত্বর বাড়ছে। উজ্জ্বল রুমুর গালে হাত রাখলো, ব্যতিব্যস্ত হয়ে বলে, আর কোথায় মেরেছে? সারা শরীরে। ঘন ঘন শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো উজ্জ্বল। দাঁতে দাঁত পিষে জড়িয়ে ধরলো রুমুকে। এতটাই জোরে ধরলো, আঘাতপ্রাপ্ত পিঠে চাপ পড়তেই মেয়েটা কুকিয়ে উঠল। আমি জানতাম তোর মা তোর ভাইয়ের জানোয়ার, জঘন্য, লোভী, নিজের বোনের ভালো বোঝে না। কেমন ভাই? বিশ্বাস করুন, হিমেল ভাই সবার সামনে ভদ্রতার মুখোশ ধরে থাকে। আপনি কখনো ভেবেছিলেন উনি এমন? উজ্জ্বলের শ্বাস প্রশ্বাস ক্রমাগত বাড়ল। সত্যি তো, ভদ্র শিক্ষিত ছেলে। সে কখনো ভাবেনি হিমেল এতটা নোংরা মস্তিষ্কের লোক। ছোটবেলায় এতবার হেনস্থা হলে একবার আমাকে জানালি না? তোর উজ্জ্বল ভাই কখনো তোর খারাপ চেয়েছে? হ্যাঁ, আমি পাগলামি করি, সেটা তোর জন্য। তোর ছোট বড় সব বিপদে পাশে ছিলাম আমি, এটুকু আমি জানালি না? আমি ভয়ে ছিলাম। এই ছোঁয়াগুলো কতটা যন্ত্রণা দেয় আপনি ভাবতেও পারবেন না। আমি এখন এসব ভাবতে চাই না। সময়ের কাজ সময় করতে হয়। বাসা থেকে পালিয়েছিস, তার জন্য ধন্যবাদ। এখন কি করবে? রুমু ছটফট করল। সত্যি তো, সে কি করবে? যেখানেই যাক রাশেদ তাকে ধরে ফেলবে। জেদের হেতু নিয়ে হলেও হিমেলের সাথে বিয়ে দেবে। কার কাছে যাবে, কোথায় যাবে? এমন কোনো অদৃশ্য বন্ধন দরকার, যার মাধ্যমে রুমুকে পরিবারের কেউ আর জোর খাটিয়ে কিছু বলার অধিকার পাবে না। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল মেয়েটার। আর চোখে তাকালো উজ্জ্বলের পানে। উজ্জ্বল ছটফট করছে। বোঝাই যাচ্ছে রাগটাকে সংবরণ করছে ছেলেটা। দুদিকে নীরবতা কাটিয়ে নিঃসংকোচে আবদার করে বসলো রুমু। আমাকে বিয়ে করবেন উজ্জ্বল ভাই? প্রশ্নটা অদ্ভুত শোনালো উজ্জ্বলের কাছে। এমন কোনো প্রশ্ন যে সে শুনতে পাবে আদৌ প্রস্তুত ছিল না। রুমুকে বিয়ে করতে শতভাগ রাজি হলেও কিছু প্রশ্ন তো থেকেই যায় মনে। রুমু ঘোরের মাঝে বিয়ে করতে চায়। পরবর্তীতে যদি মেয়েটা মত পাল্টায়। তাছাড়া রুমু কি তাকে ভালোবাসে? উজ্জ্বল চেয়েছে সুস্থ স্বাভাবিক বিয়ে, কিন্তু জল ঘোলা করে বিয়েটা হলে দুই পরিবারের দ্বন্দ্ব কমবে না, বরং বাড়বে। তুই আমাকে ভালোবাসিস না? তাহলে বিয়ে করতে চাইছিস কেন? বেঁচে যেতে? আপনি আমায় খুব বাঁচিয়ে রাখবেন বুঝি? উজ্জ্বল ভাইকে পছন্দ করে রুমু, কিন্তু এই কথা মুখ ফুটে বলার ইচ্ছে নেই তার। এই বিপদেও চিকন বুদ্ধি কাজে লাগিয়ে চলেছে সে। একবার যদি উজ্জ্বল ভাই জানে সে তাকে পছন্দ করে, তবে মাথায় নুন মরিচের কোটা রেখে বড়ই খাবে। বিয়ে কি বললেই হয়ে গেল? নিজের ভরণ পোষণের ভার যে ছেলে সামলাতে পারে না, সেই ছেলে আবার আরেকটা মেয়ের দায়িত্ব নেবে? এই সমাজে বেকার ছেলেদের বিয়ে করা অপরাধ। শুধু অপরাধ নয়, ঘোর অপরাধ। কেউ কখনো সরল চোখে ব্যাপারটা দেখতে নারাজ। উজ্জ্বল কিয়ৎক্ষণ পাইচারি করল। উজ্জ্বলের দ্বিধা দ্বন্দ্ব মুখখানি দেখে রুমু বলে, উজ্জ্বল ভাই, আপনি কি বিয়েতে রাজি না? এমন মনে হলো কেন? বিয়ে করবেন কিনা বলে দিন, আর না হয় আমাকে তাড়াতাড়ি বাসে তুলে দিন। আমি রাজশাহী মামার কাছে চলে যাব। পারবি যেতে? ওকে, উঠে বস। তোকে বাসে তুলে দিচ্ছে, সাথে কিছু টাকাও দিয়ে দিব, চিন্তা করিস না। হতভম্ব হয়ে গেল রুমু। সে তো এসেছিল উজ্জ্বলের ভরসায়, অথচ উজ্জ্বল তীরে এসে তড়ি ডুবিয়ে দিল।
উজ্জ্বলের এসব নাটক ছিল। সে ভালোবাসেনি রুমুকে। রুমুর দু চোখ ঝাপসা হলো। মনে মনে উজ্জ্বলকে দিল অভিশাপ। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম, বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবাল খেতে হবে আপনার। উজ্জ্বলের পিঠে মুখ লুকিয়ে বসে আছে রুমু। মেয়েটার ভেজা চোখ উজ্জ্বলের শার্ট ভিজিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অনুভূতির সাক্ষী হচ্ছে উজ্জ্বল, কিন্তু কিছুই বলতে পারছে না সে। ইচ্ছে হচ্ছে এই আদুরে মেয়েটাকে বুকের কোণে লুকিয়ে রাখতে, চোখ মুছে বলতে। ইচ্ছে হয়, কেঁদো না, কান্না তোমায় মানায় না মেয়ে। অথচ অনুভূতির শূন্য ভাব ধরে বাইক চালাচ্ছে সে। বাস স্ট্যান্ড পেরিয়ে ছুটছে উজ্জ্বলের বাইক। বাসের হর্নের শব্দে মাথা তুলে তাকায় রুমু। উজ্জ্বল ভাই, বাস স্ট্যান্ড তো পেরিয়ে যাচ্ছি, গাড়ি থামাচ্ছেন না কেন? অনেক ভেবেছে তোর ভাই তোকে বাসা থেকে ধরে ফেলতে পারবে, তোকে বরং ট্রেনে তুলে দিব, ট্রেন নিরাপদ। গাড়ি থামান। থামান বলছি, আমি বাসেই যাব। জেদ করিস না রুমু। কোথায় আপনার ট্রেন? যেতে কতক্ষণ লাগবে? চুপচাপ বসে থাক, কথা বলবি না। কথা বলবো না কেন? আশ্চর্য, কেন কথা বলবো না? আরে তুই রেগে যাচ্ছিস কেন? বাড়াবাড়ি করলে একদম রাশেদের কাছে দিয়ে আসবো। বিপদে পড়েছি তো, তাই এখন বিপদের সুযোগ নেবেন? যদি সুযোগ নিতাম তাহলে তুই এতক্ষণে কোনো গোপন কক্ষের চার দেয়ালে থাকতি, বুঝলি? ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? না, আজকে না। তুই যেভাবে বলছিস আমি সুযোগ নিচ্ছি। যদি সুযোগ নেওয়ার হতো এর থেকে ভালো সুযোগ আমি নিতাম না। আপনার কোনো কথাই শুনতে চাই না আমি। তাড়াতাড়ি আমার বাসে, ট্রেনে, লঞ্চে যেখানে পারেন তুলে দিন। চুপচাপ বসে থাক, বেশি বাড়াবাড়ি করলে জমের মুখে তুলে দেব। রুমু চুপসে গেল। কান্না পেল বহুগুণ। পুনরায় উজ্জ্বলের পিঠে মুখ গুজে কাঁদতে থাকলো সে। সময় পেরিয়ে গেল আরো আধা ঘন্টা। অথচ কোথায় রেল স্টেশন, কোথায় কি? রুমু আজ করলো স্থানটা তার অচেনা। এটা তো তার শহর নয়, এটা আরেক শহর। ব্যস্ত জনজীবন। হাইওয়ে রোডে স্পিডে ছুটছে উজ্জ্বল। উজ্জ্বলের পেট ছেড়ে বসলেই যেন উড়ে যাবে রুমু। ভোরের আলো পূর্ণ হয়েছে, চারিদিকে পাখিদের কিচিরমিচির। মুগ্ধ হয়ে শুনছে রুমু। আশেপাশে বিলবোর্ড খুঁজল রুমু, কিন্তু কোথাও জ্যাম লাগেনি যে পড়তে পারবে কোথায় আছে সে। উজ্জ্বল ভাই, রেল স্টেশন কোথায়? আর অল্প ডার্লিং। আপনার মুখে এইসব শুনতে আমার জঘন্য লাগে, বেয়াদব লোক একটা। উজ্জ্বল হাসে। সে হাসি অবশ্য রুমুর অগোচরে। এই জঘন্য লোকে বিয়ে করতে চাইছিলে? রুমু প্রত্যুত্তর করার আগে উজ্জ্বল বাইক থামায় একটি 10 তলা বিল্ডিং এর সামনে। রুমু মাথা তুলে দেখায় বেশ সুন্দর একটি ভবন। আলিশান গেটের আড়ালে একজন দারোয়ানের পা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাই, এখানে এলাম কেন? কথা না আবার চুপচাপ আয়। না, যাবো না আপনার সাথে। বেয়াদব বদলোক। বাড়াবাড়ি করিস না। করবো বাড়াবাড়ি? যখনই বিয়ের কথা তুললাম তখনই তো আসল রূপটা দেখিয়ে দিলেন। উজ্জ্বল ভাই, আল্লাহর কাছে বিচার দিলাম, ভালোবাসার নামে যে আপনি আমার সাথে নাটকটা করলেন, আপনার বংশের বাত্তি নিভে যাবে। মানে বুঝতে পারছেন, উজ্জ্বলের উজ্জ্বলতা কমে যাবে। হেই, আমার বংশের পাত্তে নিবে মানে? তুই এই উজ্জ্বলকে চিনিস না? একবার বিয়েটা হোক, ঘরে বউ আসুক, বছর একটা করে ছক্কা পড়বে, দেখে নেবে। আমার দেখার দরকার নেই। উজ্জ্বল ভাই, আপনি যদি সত্যি ভালোবাসার নামে নাটক করে থাকেন তাহলে অভিশাপ দিলাম আমি আপনাকে। বিয়ের পর আপনার বউকে খুশি করতে কলিকাতা হারবাল খেতে হবে আপনাকে। কলিকাতা হারবাল? এত বড় অভিশাপ? উজ্জ্বল তাজ্জব বনে তাকিয়ে রইল রুমুর পানে। ভেতরের রাগে ফুলে ফেপে উঠল সে।